অনেকদিন ক্লাস করিনি, একটাই কারণ যে আমি অফলাইনে ক্লাস নিয়ে একটু ব্যস্ত ছিলাম, ওদের পেছনে অনেকটা খাটতে হয়েছে। তো এবার তোমাদের যদি জানতে ইচ্ছা হয় যে আমার খাটনির রেজাল্টটা কি হলো, তো যাদের জন্য আমি খেটেছি তাদের কাছ থেকে তোমরা খবর নিলে বুঝতে পারবে রেজাল্টটা কেমন হয়েছে। তো অনেকদিন অ্যাবসেন্ট ছিলাম আমরা ক্লাস থেকে, অনলাইন ক্লাস থেকে। তো এবার থেকে আমি তোমাদের প্রমিস করছি যে রেগুলারলি ক্লাস করব, প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা আলোচনা করব। কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই সেটা সলভ হবে, অবশ্যই সলভ হবে। এবার আবারও বলছি, খাটনির মানসিকতা রাখতে হবে। দেখো, ফাঁকি দিলে কিন্তু ফাঁকি দিয়ে কোনো সফলতা আসে না। প্রত্যেকটা জিনিস শেখার চেষ্টা করতে হবে। আর যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই বলবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। চলো আজকের ক্লাসটা শুরু করি। হ্যাঁ, তো ফার্স্ট যে ইররটা আছে, সামবডি ইনফর্মড দ্য কন্ট্রাক্টর দ্যাট হিজ ব্রাদার হ্যাড অনলি ডাইড 5 days বিফোর। মানে বলেছে কেউ একজন ইনফর্ম করেছিল কন্ট্রাক্টরকে দ্যাট যে হিজ ব্রাদার হ্যাড অনলি ডাইড 5 days বিফোর, শুধুমাত্র 5 দিন আগেই তার ভাই মারা গেছিল। ঠিক আছে, এবার দেখো আমাদেরকে এখানে বুঝতে হবে। দেখো আমরা 2 নম্বর পার্টে যাবো। 2 নম্বর পার্টে কি আছে, দ্যাট হিজ ব্রাদার হ্যাড অনলি ডাইড। দেখো, অনলি, অলমোস্ট, অনলি ওয়ার্ড, অলমোস্ট ওয়ার্ড, নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, ঠিক যে সমস্ত ওয়ার্ডকে বা যাকে মডিফাই করে, সেটা ভার্বও হতে পারে, নাউনও হতে পারে। যদি ভার্বকে মডিফাই করে একদম তার ইমিডিয়েট আগে বসবে। তাহলে কি বললাম, অনলি, অলমোস্ট, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এই ওয়ার্ডগুলো ঠিক যাকে মডিফাই করবে, যে ওয়ার্ডটাকে মডিফাই করবে, ঠিক তার আগেই বসবে। তাহলে দেখো এখানে কিন্তু অনলি ওয়ার্ডটা দিয়ে, শুধুমাত্র ওয়ার্ডটা দিয়ে আমি কিন্তু ডাইড, মারা গেছিল, এটাকে মডিফাই করছি না। আমি শুধুমাত্র ওয়ার্ডটা দিয়ে 5 daysকে মডিফাই করছি, শুধুমাত্র 5 দিন আগে মারা গেছিল। তাহলে দেখো আর একবার পড়ি। সামবডি ইনফর্ম দ্য কন্ট্রাক্টর, কেউ একজন ইনফর্ম করেছিল কন্ট্রাক্টরকে দ্যাট হিজ ব্রাদার হ্যাড ডায়েড, তার ভাই মারা গেছিল। হ্যাডের পরে ভার্বটা দেবো, ভার্বের থার্ড ফর্ম, হ্যাড ডায়েড অনলি 5 days বিফোর, শুধুমাত্র 5 দিন আগে। তাহলে অনলি ওয়ার্ডটা 5 দিনকে মডিফাই করছে, 5 দিনের সম্পর্কে বলছে, সেই জন্য ইমিডিয়েট সেই 5 days আগেই বসবে। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে হবে হচ্ছে হ্যাড ডাইড অনলি, অনলিটা ডাইডের পরে যাবে। এবার যাবো আমরা 2 দাগে। 2 দাগের রিডারটা কি বলছে দেখো, বলছে শি ইজ ভেরি সিনিয়র টু মি, সে আমার থেকে অনেক বড়। হি ইজ ভেরি সিনিয়র টু মি, সো আই ক্যান নট ডিফাই হার অর্ডার, সেই কারণে আমি তার আদেশটা অমান্য করতে পারি না। এবার দেখো, সিনিয়র, সিনিয়র, ইনফিরিয়র, সুপিরিয়র, জুনিয়র, ইয়ঙ্গার, ওল্ডার, এই সমস্ত ওয়ার্ডগুলো কম্প্যারেটিভ ডিগ্রি। তো আমরা যদি ডিগ্রি করে থাকি, তো ডিগ্রিতে যদি কারো কোনো প্রবলেম থাকে, ডিগ্রি ক্লাস বোধহয় আমি আগে নেইনি বা নিয়েছি হয়তো, তো যাদের কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলো, আবার ডিগ্রি ক্লাস নিয়ে আলোচনা করবো আমরা। তো সিনিয়র কি বললাম, সিনিয়র, ইনফিরিয়র, জুনিয়র, সুপিরিয়র, ওল্ডার, ইয়ঙ্গার, এই সমস্ত ওয়ার্ডগুলো কম্প্যারেটিভ ডিগ্রি। তো কম্প্যারেটিভ ডিগ্রির আগে অলওয়েজ মাচ ওয়ার্ডটা বসে, আর ভেরি ওয়ার্ড সবসময় পজিটিভ ডিগ্রির আগে বসে। যেমন ধরো এক্সাম্পল দিই, হি ইজ ভেরি গুড, ইট ইজ ভেরি কোল্ড, ইট ইজ ভেরি হট। তাহলে কোল্ড, হট, গুড, কোল্ড, হট, গুড, এই ওয়ার্ডগুলো সব পজিটিভ ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রির আগে অলওয়েজ ভেরি বসবে। আর মানে খুব বোঝাতে গেলে, যখন খুব বলবো তখন পজিটিভ ডিগ্রির আগে ভেরি ওয়ার্ডটা বসবে, আর মাচ ওয়ার্ডটা কম্প্যারেটিভ ডিগ্রির আগে বসবে। আমি বললাম ইট ইজ মাচ কোল্ডার হিয়ার, তাহলে কোল্ডার কম্প্যারেটিভ ডিগ্রি আগে মাচ দেবো। হি ইজ মাচ বেটার, ইট ইজ মাচ হটার, তাহলে বেটার, হটার, কোল্ডার, এই সমস্ত মানে সমস্ত কম্প্যারেটিভ ডিগ্রির আগেই খুব বোঝাতে গেলে মাচ বসবে আগে, আর পজিটিভ ডিগ্রির আগে ভেরি বসবে। তাহলে দেখো এখানে কি বলেছে, 2 দাগ, শি ইজ ভেরি সিনিয়র, সিনিয়র ওয়ার্ডটা যেহেতু কম্প্যারেটিভ ডিগ্রি, তাহলে আগে ভেরি বসবে না, আগে মাচ বসবে। কম্প্যারেটিভ ডিগ্রির আগে মাচ, পজিটিভ ডিগ্রির আগে ভেরি, খুব বোঝানোর ক্ষেত্রে। তাহলে কি হবে, শি ইজ মাচ সিনিয়র টু মি, সো আই ক্যান নট ডিফাই হার অর্ডার্স। 2 দাগ হয়ে গেল। এবার যাবো 3 দাগ। 3 দাগ কি বলছে দেখো, 3 দাগ বলছে হু ক্যান বিলিভ দ্যাট, কে বিশ্বাস করতে পারে যে শি ওয়াজ নট হার্ডলি হিট বাই দ্য ডেথ অফ হার সান। বলছে কে বিশ্বাস করতে পারে যে সে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়নি বাই দ্য ডেথ অফ হার সান, তার ছেলের মৃত্যুর দ্বারা। তাহলে দেখো এখানে আমাদেরকে বুঝতে হবে ভেরি ইম্পর্টেন্ট ইরার, সেটা হচ্ছে হার্ডলি। হার্ডলি ওয়ার্ডটার মানে হচ্ছে একেবারেই না। হার্ডলি ওয়ার্ডের মিনিং হচ্ছে একেবারেই না। তাহলে যদি হার্ডলি রাখি, তাহলে এখানে হবে সে তার ছেলের মৃত্যুর দ্বারা একেবারে আঘাতপ্রাপ্ত হয়নি, কিন্তু সেটা বলনি, বলতে চেয়েছে যে সে তার ছেলের মৃত্যুর দ্বারা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল। তো সেই মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হওয়ার যে অ্যাডভার্বটা, সেই অ্যাডভার্বটা হার্ড দিলেই হয়ে যাবে। হার্ডলি মানে একেবারেই না, আর হার্ড মানে খুব মারাত্মকভাবে। তাহলে এটাকে আমরা কি বলবো,
হু ক্যান বিলিভ দ্যাট শি ওয়াজ নট হিট, শি ওয়াজ নট হিট, আগে ভার্ব রাখবো তারপরে অ্যাডভার্বটাকে দেবো। হু ক্যান বিলিভ দ্যাট শি ওয়াজ নট হিট হার্ড, শি ওয়াজ নট হিট হার্ড, তারপরে বাই দ্য ডেথ অফ হার সন, তাহলে হার্ডলি উঠে যাবে, নট হিট দেবো তারপরে হার্ড দেবো, তাহলে 2 নম্বর পার্টে ভুল আছে, শি ওয়াজ নট হিট হার্ড বাই দ্য ডেথ অফ হার সন। গেল 3 দাগ। এবার যাবো হচ্ছে আমরা 4 দাগ। 4 দাগ কি বলছে দেখো, বলছে হার্ডলি শি লাইকস টু হিয়ার মাই নেম, হার্ডলি শি লাইকস টু হিয়ার মাই নেম আফটার দ্য ডিসপিউট হুইচ অকার্ড বিটুইন আস লাস্ট ইয়ার, বলছে সে একেবারেই আমার নামটা, হার্ডলি মানে বললাম একেবারেই না, হার্ডলি ওয়ার্ডের মিনিং হচ্ছে কি একেবারেই নয়, তাহলে হার্ডলি মানে এখানেও তাই মিনিং হবে একেবারেই নয়, সে আমার নামটা একেবারে শুনতে পছন্দ করে না। আফটার দ্য ডিসপিউট, সেই যে গন্ডগোলটা ঝামেলাটা হয়েছিল, হুইচ অকার যেটা ঘটেছিল বিটুইন আস আমাদের দুজনের মধ্যে লাস্ট ইয়ার শেষ বছর, তো শেষ বছর যে ঝামেলাটা আমাদের দুজনের মধ্যে হয়েছিল তারপরে সে আমার নাম একেবারেই শুনতে পছন্দ করে না। দেখো এখানে ইম্পর্টেন্ট জিনিস কি, প্রত্যেকটা ইয়ারের আলাদা আলাদা নিয়ম আছে, সবাই চেষ্টা করবে প্রত্যেকটা নিয়ম আলাদা করে খাতায় নোট করে নেওয়ার, পরে যখন আবার দেখবে এই ইয়ারগুলো আবার দেখবে, তো এইভাবেই কিন্তু শিখতে হয়। তো শুধু এরকম কখনোই হয় না যে আমরা একবার শুনলাম মনে থেকে গেল, তো ব্যাপারগুলো নোট করে নেবে, পরে আবার যখন রিভাইজ দেবে, পরে যখন আবার কোনো এরকম সেম ইরর আসবে ওটা দেখলেই মনে পড়ে যাবে এবং এটা দেখবে বাড়িতে। তো কি বলেছে দেখো, তাহলে হার্ডলি, হার্ডলি, স্কেয়ার্সলি, হার্ডলি, স্কেয়ার্সলি, রেয়ারলি, লিটল, নো সুনার, এই সমস্ত ওয়ার্ডগুলো বাক্যের প্রথমে থাকলে আগে কি হবে, আগে হেল্পিং ভার্ব আসবে, মানে এই সমস্ত ওয়ার্ডগুলো বসবে, তারপর হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট। বাক্যের কনস্ট্রাকশন, সেন্টেন্সের কনস্ট্রাকশনগুলো এরকমই হবে। নো সুনার হ্যাড আই, নো সুনার ডিড আই, স্কেয়ার্সলি হ্যাড আই, স্কেয়ার্সলি ডিড আই, হার্ডলি হ্যাড আই, হার্ডলি ডু আই, হার্ডলি ডিড আই, হার্ডলি ডাজ আই, তাহলে হার্ডলি, স্কেয়ার্সলি, রেয়ারলি, লিটল, সেলডম, নো সুনার, এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে বাক্য শুরু হলে এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে আগে হেল্পিং ভার্ব, সেটা টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট। তো কনস্ট্রাকশনটা কেমন হবে একবার দেখে নাও। তাহলে দেখো এখানে কি বাক্যে কোনো হেল্পিং ভার্ব আছে, দেখো হার্ডলি শি লাইকস, হার্ডলি শি লাইকস, তাহলে এখানে একটাই ভার্ব আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স, বুঝতেই পারছি ভার্বের ফার্স্ট ফর্ম, শির পরে একটাই ভার্ব আছে লাইক এবং তার সঙ্গে এস আছে, তার মানে বুঝতে পারছি ভার্বের ফার্স্ট ফর্ম, তাই তো। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তারপরে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বাই এস যুক্ত হয়, তাহলে লাইকস আছে মানে ভার্বের ফার্স্ট ফর্ম। এবার দেখো ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে আমাদেরকে প্রশ্ন করতে গেলে কোন হেল্পিং ভার্ব আমরা আনবো, সেটা হচ্ছে ডু বা ডাস। তাহলে প্রশ্ন করতে গেলে ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে ডু বা ডাস, যেহেতু এখানে লাইকস আছে ভার্বের সঙ্গে এস আছে, তাহলে আমরা ডাজ আনবো। তাহলে বাক্যের ফরমেশনটা কি হবে, কনস্ট্রাকশন হার্ডলি ডাজ শি লাইক, তাহলে লাইকের এসটা ডাজের সঙ্গে দিচ্ছি, তাহলে পরে লাইকই বসবে। আর একটা ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, ডু ডাস বা ডিডের পরে অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্ম বসে। তাহলে এখানে কি করবো দেখো, হার্ডলি ডাজ শি লাইক টু হিয়ার মাই নেম, তাহলে এটা করবো হার্ডলি ডাজ শি লাইক, তাহলে গেল 4 দাগ। এবার যাবো 5 দাগ। 5 দাগ কি বলছে দেখো, 5 দাগ বলছে দ্য হাউস ইজ ভেরি গুড, দ্য হাউস ইজ ভেরি গুড, বাড়িটা খুব সুন্দর, বাট টু মাচ স্মল, টু মাচ স্মল কিন্তু খুব ছোট, টু অ্যাকোমোডেট দ্য ফুল ফ্যামিলি, পুরো পরিবারটা এখানে থাকার জন্য খুবই ছোট। ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, দেখো দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে ইনাফ আর একটা হচ্ছে টু মাচ। তো এনাফ ওয়ার্ডটা, এনাফ যে ওয়ার্ড, সেই ওয়ার্ডটা অলওয়েজ অ্যাডজেক্টিভের পরে বসবে এবং নাউনের আগে বসবে। যেমন ধরো অ্যাডজেক্টিভ, একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ যদি আমরা ধরি, কোল্ড ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ, গুড একটা অ্যাডজেক্টিভ, তাহলে আমরা বলবো কি এনাফ ওয়ার্ডটাকে যখন বাক্যের মধ্যে ইউজ করব অ্যাডজেক্টিভের পরে বসাবো। ইট ইজ কোল্ড এনাফ, ইট ইজ কোল্ড এনাফ, আই হ্যাভ এনাফ মানি, তাহলে মানি ওয়ার্ডটা নাউন, নাউনের আগে এনাফ দেবো, আই হ্যাভ এনাফ মানি। আর যদি বলি এটা খুব ঠান্ডা, তখন বলবো কি ইট ইজ কোল্ড এনাফ, তাহলে কোল্ড অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে এনাফ, নাউনের আগে এনাফ। ঠিক সেই রকম টু মাচ আর মাচ টু, এরও একটা নিয়ম আছে, যখন আমরা অ্যাডজেক্টিভ বসাবো অ্যাডজেক্টিভের আগে দেবো মাচ টু আর নাউনের আগে দেবো টু মাচ। আমার কাছে অনেক পয়সা আছে, আই হ্যাভ টু মাচ মানি, তাহলে মানি নাউন, নাউনের আগে হবে টু মাচ, আর যখন অ্যাডজেক্টিভ হবে ব্যাপারটা উল্টে যাবে, মাচ টু হয়ে যাবে, আই হ্যাভ মাচ টু, সরি আই অ্যাম মাচ টু ওল্ড, আই অ্যাম মাচ টু ওল্ড, তাহলে ওল্ড অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে হবে মাচ টু, আর নাউন মানি, মানির আগে হবে টু মাচ মানি। গেল। তাহলে এখানে কি বলেছে দেখো, এখানে বলছে 5 দাগ, দ্য হাউস ইজ ভেরি গুড, বাড়িটা খুবই সুন্দর, বাট টু মাচ স্মল, স্মল কিন্তু নাউন না, স্মল হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের আগে টু মাচ হয় না, মাচ টু হয়ে যাবে, মাচ টু। তাহলে এখানে 2 দাগে ভুল আছে, ওটা টু মাচ উঠে গিয়ে মাচ টু হবে। গেল। এবার 6 দাগ। 6 দাগ কি বলছে দেখো, আচ্ছা এবার আমরা যাবো 6 দাগ।
ছয়দা কি বলছে একটু দেখবো আমরা। হ্যাঁ, ছয়দা কি বলছে, হি ডাজ নট নো, সে জানে না, টু মেক ফ্রেন্ডস, সো হি ইজ লিডিং আ লোনলি লাইফ, বলছে সে জানে না কিভাবে বন্ধু তৈরি করতে হয়, সো সেই কারণে হি ইজ লিডিং আ লোনলি লাইফ, সেই কারণে সে একটা নির্জন বা একাকী জীবনযাপন করে। দেখো সো দিয়ে আছে মানে বাক্যের মাঝখানে সো আছে, মানে এটা কোন সেন্টেন্স, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। বাক্যের মাঝখানে সো, অর, অ্যান্ড, বাট, স্টিল, ইয়েট এগুলো থাকলে আমরা, দেয়ারফোর এগুলো থাকলে সেই বাক্যগুলোকে আমরা বলি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এগুলো আমরা আবার দেখবো কম্পাউন্ড কিভাবে করি, কম্পাউন্ডের নিয়ম কি, কমপ্লেক্স কিভাবে করি, সিম্পল কিভাবে করি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার থেকে রেগুলার ক্লাস হবে। তো কি বলছে তারপর, তাহলে বাক্যের মাঝখানে সো আছে মানেই এটা কম্পাউন্ড সেন্টেন্স। সো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন। কনজাংশন মানে দুটো বাক্যকে যুক্ত করে যে ওয়ার্ডটা, তাকে বলি কনজাংশন। তাহলে সো কম্পাউন্ড সেন্টেন্সে বসে। তাহলে কি বলছে, হি ডাজ নট নো, সে জানে না, টু মেক ফ্রেন্ডস। দেখো আমি যখন মানে বললাম বাংলা সেন্টেন্সটা বলে, তখন কি বললাম, সে জানে না কিভাবে বন্ধু তৈরি করতে হয়। তাহলে টু মেক ফ্রেন্ডস হবে না, কিভাবে ইউজ করতে গেলে, কিভাবে মিনিংটা বোঝাতে গেলে আমাদের একটা ওয়ার্ড আনতে হবে, হাউ। আই ডু নট নো হাউ টু সলভ দিস প্রবলেম, আমি জানি না কিভাবে এই সমস্যাটা সমাধান করতে হয়। আই ডু নট নো হাউ টু সলভ দ্য প্রবলেম। তাহলে এখানে হবে হি ডাজ নট নো, সে জানে না, হাউ টু মেক ফ্রেন্ডস, কিভাবে বন্ধু তৈরি করতে হয়। তাহলে দুইয়ে ভুল আছে, হাউ টু মেক ফ্রেন্ডস হবে গেল। এবার 7 দাগ কি বলছে দেখো, 7 দাগ বলছে, এভরি মেম্বার অফ দ্য ফ্যামিলি ইজ অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং অ্যান্ড সো আশা ইজ, বলছে প্রত্যেকটা এই পরিবারের প্রত্যেকটা মেম্বার ড্রিঙ্কিং এর সঙ্গে অ্যাডিক্টেড, আসক্ত, ঠিক আছে, মদ্যপানের সঙ্গে, অ্যান্ড সো আশা ইজ, সেই রকম আশাও তাই হয়, একই রকম মদ্যপানের সঙ্গে আসক্ত। দেখো এই রকম যখন বাক্য বলবো, ধরো আমি বললাম আমি কোনো একটা জায়গায় গেছিলাম বা আমি কোনো একটা বই পড়েছিলাম, ঠিক আছে, বইটা পড়ার পরে আমি বললাম আমার পছন্দ হয়েছিল, আমার বন্ধুও পড়ে বলছে আমারও পছন্দ হয়েছিল, ঠিক আছে। তাহলে এই রকম বাক্যগুলো, আমারও পছন্দ হয়েছে, আমার বন্ধুরও পছন্দ হয়েছে, আমার পছন্দ হয়নি, আমার বন্ধুরও পছন্দ হয়নি, এই রকম বাক্যগুলো যখন আমরা লিখবো, শেষের যে কনস্ট্রাকশনটা সেরকম কেমন হয় দেখো, বললাম আই লাইকড দ্য বুক, সো ডিড মাই ফ্রেন্ড, পাস্ট টেন্স লাইকড বলেছি, তো সো মানে ঠিক সেই রকমটা আমার বন্ধুরও হয়েছিল। তাহলে সো পাস্ট টেন্স বলে ডিড, তারপরে সাবজেক্ট আমার বন্ধু। তাহলে আই লাইকড দ্য মুভি, সো ডিড মাই ফ্রেন্ড, সো ডিড মাই ফ্রেন্ড। এবার যদি পছন্দ না হয় বলি, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে নাইদার আসবে। এখানে পছন্দ হলে সো হেল্পিং ভার্ব সাবজেক্ট টেন্স অনুযায়ী, আর যদি পছন্দ না হয় নেগেটিভ নাইদার হেল্পিং ভার্ব সাবজেক্ট। যেমন ধরো কি বললাম, আই ডিড নট লাইক দ্য মুভি বা আই ডিড নট লাইক দ্য বুক, আমি বইটা পছন্দ করিনি, নাইদার ডিড মাই ফ্রেন্ড বা নাইদার ডিড হি, আই ডিড নট লাইক দ্য মুভি, নাইদার ডিড মাই ফ্রেন্ড বা নাইদার ডিড হি, আমিও পছন্দ করিনি, সেও পছন্দ করেনি বা আমার বন্ধু পছন্দ করেনি। তাহলে হ্যাবোধক বাক্য হলে আমি করেছিলাম, আমার বন্ধুও করেছিল, সো ডিড টেন্স অনুযায়ী, পাস্ট টেন্স হলে সো ডু বা সো ডাস, ঠিক আছে। আর যদি নেগেটিভ বাক্য হয় তাহলে নাইদার, প্রেজেন্ট টেন্স হলে ডু ডাস, পাস্ট টেন্স হলে ডিড, টেন্স অনুযায়ী বসাবো। কোনো ইজও হতে পারে, ঠিক আছে। যেমন ধরো আমি বললাম রাম ইজ এ গুড বয়, রাম আর স্যামের কথা বলছি, বললাম রাম ইজ আ গুড বয়, পরে তার বন্ধু স্যাম আছে, স্যামও ভালো ছিল, তাহলে রামও ভালো ছেলে, স্যামও ভালো ছেলে, রাম ইজ আ গুড বয়, সো ইজ স্যাম। এবার এখানে ইজ কেন আনলাম, যেহেতু বাক্যে হেল্পিং ভার্ব ছিল ইজটাকে আমরা মেন ভার্ব এবং হেল্পিং ভার্ব হিসেবেও ধরি, তাহলে সো ইজ রাম বা সো ইজ স্যাম। তো এইভাবে করবো। তো এখানটা কি বলেছে দেখো, এখানটা বলেছে যে এভরি মেম্বার অফ দ্য ফ্যামিলি ইজ অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং, ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার ড্রিঙ্কিং এর সঙ্গে অ্যাডিক্টেড, নেশার সঙ্গে আসক্ত, মদ্যপানের সঙ্গে, সো তাহলে সো দেখো সেরকমটা আশাও হয়, তাহলে সো হেল্পিং ভার্ব ইজ আছে, সো ইজ আশা করবো, সো ইজ আশা। তো আশা করি এটা ক্লিয়ার হয়ে গেল। এবার নেক্সট যাবো 8 দাগে, হি ওয়াজ ভেরি টায়ার্ড অফ ওয়ার্ক, সে টায়ার্ডের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে, টায়ার্ড অফ, গিল্টি অফ, অ্যাশেমড অফ, ডিপ্রাইভড অফ, কাইন্ড অফ গেল। তো এখানে কি বলেছে, তাহলে হি ওয়াজ ভেরি টায়ার্ড অফ ওয়ার্ক, সে ছিল খুবই কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছিল, সো সেই কারণে, সো দিচ্ছে মানে কম্পাউন্ড সেন্টেন্স, সো শি সেড দ্যাট, সেই কারণে সে বলেছিল যে হি উড নট অ্যাকম্পানি আস, সেই কারণে সে বলেছিল সে আমাদেরকে সঙ্গ দেবে না, ঠিক আছে। আচ্ছা একবার একটু দেখে নিই, বলছে হি ওয়াজ ভেরি টায়ার্ড অফ ওয়ার্ক, সো হি সেড দ্যাট, সেই কারণে বলেছিল যে হি উড নট অ্যাকম্পানি আস। আচ্ছা গেল। তাহলে এই বাক্যে দেখো, এই বাক্যে কোনো ভুল পাচ্ছি না, হি ওয়াজ, টেন্সের ব্যালেন্স আমরা দেখবো সেম আছে কিনা, হি ওয়াজ ভেরি টায়ার্ড, সে ছিল খুবই ক্লান্ত, অফ ওয়ার্ক, কাজ করতে করতে, টায়ার্ডের পরে অফ বসে, কোনো ভুল নেই, সো এই কারণে হি সেড, সে বলেছিল দ্যাট যে হি উড নট, তাহলে উড পাস্ট টেন্সে উড বসে, পাস্ট টেন্স, তাহলে কোনো অতীতের বর্ণনা করতে গিয়ে যদি ভবিষ্যৎকাল আসে তাহলে উড বা কুড এই ওয়ার্ডগুলো বসবে, মোডাল ভার্বগুলো।
সো সেই কারণে হি সেইড, সে বলেছিল দ্যাট যে হি উড নট অ্যাকম্পানি আছে, আমাদেরকে সঙ্গ দেবে না। নো, এটার কোনো ভুল নেই, ঠিক আছে। বাক্যের টেন্সের ব্যালেন্স, ওয়াজ পাস্ট টেন্স, সেইড পাস্ট টেন্স, উড পাস্ট টেন্স, কোনো ভুল নেই। এবার আমরা 9 দাগে যাবো। 9 দাগ কি বলছে দেখো, বলছে সাক্ষী ওয়াজ পেইড, সাক্ষীকে পে করা হয়েছিল, টাকা দেওয়া হয়েছিল, ফর হাউ স্কিলফুল, কিসের জন্য, ফর মানে জন্য, কিসের জন্য, যতটা বা কতটা স্কিলফুল হি ওয়েলকাম দ্য ভিজিটার্স। দেখো ভার্বকে মডিফাই করছে, সে যতটা খুব ভালোভাবে গেস্টদেরকে, ভিজিটারদেরকে ওয়েলকাম জানিয়েছিল। তাহলে কোনো ভার্বকে মডিফাই করলে সেটা অ্যাডভার্ব হয়, আর স্কিলফুল তো অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ভার্বকে মডিফাই করছে, সে খুব ভালোভাবে অতিথিদেরকে আপ্যায়ন করেছিল, ভালোভাবে, স্কিলফুলি। ভার্বকে মডিফাই করতে গেলে অ্যাডভার্ব আনতে হবে, এবং অ্যাডভার্ব স্কিলফুল নয়, স্কিলফুল ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে স্কিলফুলি হবে। তো বাক্যটা কেমন হবে দেখো, বলছে সাক্ষী ওয়াজ পেইড, সাক্ষীকে পে করা হয়েছিল, ফর হাউ স্কিলফুলি, কতটা দক্ষতার সাথে, সে ওয়েলকাম জানিয়েছিল, অভিনন্দন জানিয়েছিল, দ্য ভিজিটার্সদেরকে, পরিদর্শকদেরকে, ঠিক আছে। তাহলে এখানে ভার্বকে মডিফাই করছে, ওয়েলকাম ভার্বটাকে, কত ভালোভাবে সে ওয়েলকাম জানিয়েছিল। তাহলে ভালোভাবে, দক্ষতার সঙ্গে কোনো কাজ করলে আমরা স্কিলফুলি বলি, তাহলে এখানে হবে হাউ স্কিলফুলি শি ওয়েলকাম দ্য ভিজিটার্স। গেল। এবার যাবো 10 দাগ। 10 দাগ কি বলছে, শি ইজ অলমোস্ট কোয়াইট কম্পিটেন্ট। শি ইজ অলমোস্ট এর অর্থ হচ্ছে প্রায়, আর কোয়াইট, কোয়াইটের মানে হচ্ছে পুরোপুরিভাবে, ঠিক আছে, সব দিক থেকে। তাহলে হি ইজ অলমোস্ট আর কোয়াইট, দেখো এখানে দুটো ওয়ার্ডের প্রায় মিনিং আর কি সেম, একই অর্থে ইউজ হয়। অলমোস্ট আর কোয়াইট, এই দুটো ওয়ার্ড একই অর্থে আমরা ব্যবহার করে থাকি। সেই কারণে দেখো সবসময় মনে রাখবে, দুটো সেম মিনিং এর ওয়ার্ড একই বাক্যে পাশাপাশি বা একই বাক্যের মধ্যে বসবে না, পাশাপাশি তো বসবেই না। তো এখানে কি বলছে, হি ইজ অলমোস্ট কোয়াইট কম্পিটেন্ট, সে প্রায় পুরোপুরিভাবে উপযুক্ত, ফর দ্য পোস্ট, এই পোস্টের জন্য, অ্যান্ড এবং শি ক্যান শো দ্য রেজাল্ট, সে ফলাফল, ভালো কাজ, ভালো ফল দেখাতে পারে। তো অলমোস্ট আর কোয়াইট দুটো ওয়ার্ড একই মিনিং, একই অর্থে আমরা ইউজ করি, সেই কারণে দুটো একই অর্থের ওয়ার্ড পাশাপাশি রাখবো না, আমরা অলমোস্ট ওয়ার্ডটা তুলে দেবো, কোয়াইট বলবো। হি ইজ কোয়াইট কম্পিটেন্ট, সে সব দিক থেকে উপযুক্ত, ফর দ্য পোস্ট, এই পোস্টের জন্য, অ্যান্ড শি ক্যান শো দ্য রেজাল্টস, এবং সে রেজাল্ট দেখাতে পারে। তাহলে অলমোস্ট তুলে দেবো, তাহলে দুটো একই ওয়ার্ডের, দুটো একই অর্থের ওয়ার্ড পাশাপাশি বসবে না। গেল। নেক্সট। এবার যাবো 11তে। 11 কি বলছে দেখো, হ্যাঁ 11 কি বলছে আমরা একটু দেখে নেবো। হ্যাঁ 11 বলছে কি, 11 বলছে দ্য প্রিন্সিপাল ওয়াজ ইনাফ কাইন্ড, একটু আগেই বললাম দেখো কাইন্ড, দ্য প্রিন্সিপাল ওয়াজ ইনাফ কাইন্ড, প্রিন্সিপাল খুবই দয়ালু ছিল, টু গ্র্যান্ট হিম, এবং তাকে গ্র্যান্ট করেছিল, অনুমতি দিয়েছিল 7 days লিভ, 7 দিনের ছুটি তাকে দিয়েছিল। ভেরি ইম্পর্টেন্ট, আমরা একটু আগে বললাম যে ইনাফ ওয়ার্ডটা যদি কোনো অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের পরে বসে এবং নাউনের আগে বসে। ইনাফ কাইন্ড হবে না, কাইন্ড এনাফ হবে। আর নাউনের আগে, আই হ্যাভ এনাফ মানি, আমার কাছে অনেক পয়সা আছে, তাহলে মানি নাউন, আগে এনাফ, অ্যাডজেক্টিভ কাইন্ড, কাইন্ডের পরে এনাফ। দ্য প্রিন্সিপাল ওয়াজ কাইন্ড এনাফ হবে, এনাফ কাইন্ড হবে না, কাইন্ড এনাফ। এবার 12 দাগ কি বলছে দেখো, হি হ্যাজ বিন ট্রাইং টু পার্সুয়েট, সে চেষ্টা করছে অনেকদিন ধরে, টু পার্সুয়েট, রাজি করানোর জন্য, হার তাকে, ফর সেভারেল মান্থস, অনেক মাস ধরে। দেখো এখান থেকে আর একটা ইরারের নিয়ম আমি বলে দিই, ভেরি ইম্পর্টেন্ট ইরারের নিয়ম। ফর বা সিন্সের পরে, ফর বা সিন্স এই ওয়ার্ডটার পরে যদি একটা সময় মেনশন থাকে, একটা দীর্ঘ সময় বা একটা সময় মেনশন থাকে, তাহলে আগের বাক্যটা অলওয়েজ পারফেক্ট হবে। পারফেক্ট, সেটা পারফেক্ট সিম্পল পারফেক্ট হতে পারে বা পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, ঠিক আছে। দেখো এই কারণে দেখো আগের বাক্যটা পারফেক্ট কন্টিনিউয়াস, হি হ্যাজ বিন ট্রাইং টু পার্সুয়েড হার, সে অনেকদিন ধরে চেষ্টা করছে তাকে রাজি করানোর জন্য, ফর সেভারেল মান্থস, অনেক মাস ধরে। তাহলে ফরের পরে একটা দীর্ঘ সময়, আগের বাক্যটা পারফেক্ট আছে। ঠিক আছে, আমরা ইররে যাবো, এখানে কোথায় ইরর আছে দেখবো। ফর সেভারেল মান্থস বাট হি হ্যাজ নট স্টিল সাকসিডেড, গুড। তাহলে হি বলছে সে অনেক দিন ধরে তাকে বোঝানোর বা রাজি করানোর চেষ্টা করছে, অনেক মাস ধরে, বাট কিন্তু হি হ্যাজ নট স্টিল সাকসিডেড। দেখো স্টিল আর ইয়েট দুটো ওয়ার্ড আছে, দুটোর মানে হচ্ছে সত্ত্বেও, স্টিল মানেও সত্ত্বেও, ইয়েট মানেও সত্ত্বেও। তো স্টিল ওয়ার্ডটা, স্টিল যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা আমরা পজিটিভ বাক্যে মানে হ্যাবোধক বাক্যে ইউজ করব। আর এখানে কি আছে, ইয়েট, আর ইয়েট ওয়ার্ডটা আমরা নেগেটিভ বাক্যে ইউজ করব। তাহলে স্টিল ওয়ার্ডটা আমরা পজিটিভ বাক্যে, হ্যাবোধক বাক্যে ইউজ করব অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, আর নেগেটিভ সেন্টেন্স যখন বলবো তখন আমরা ইয়েট ওয়ার্ডটা ইউজ করবো। তাহলে দেখো এখানে বাক্যটা নেগেটিভ না অ্যাফার্মেটিভ আমাদেরকে বুঝতে হবে, হ্যাবোধক না নাবোধক। বলেছে কি দেখো লাস্টের 3 নম্বর কোশ্চেনটা পড়ো, হি হ্যাজ নট সাকসিডেড, হি হ্যাজ নট, নট আছে মানে নেগেটিভ বাক্য, তাহলে আমরা স্টিল দেবো না। স্টিল মানে হচ্ছে সত্ত্বেও, ইয়েট মানেও সত্ত্বেও, স্টিল ওয়ার্ডটা পজিটিভ বাক্যে, হ্যাবোধক বাক্যে, অ্যাফার্মেটিভ বাক্যে, আর নাবোধক বাক্যে ইয়েট। তাহলে এখানে স্টিল তুলে দিয়ে আমরা ইয়েট দেবো। হি হ্যাজ বিন ট্রাইং টু পার্সুয়েড হার ফর সেভারেল মান্থস বাট হি হ্যাজ নট ইয়েট সাকসিডেড, সে এখনো সফল হয়নি। গেল। এবার যাবো হচ্ছে আমরা 13 দাগ যাবো। 13 দাগ কি বলছে একটু আমরা দেখবো। ইয়েস, 13 দাগ কি বলছে আমরা দেখবো। কি বলছে দেখো, বলছে বিফোর দ্য গেম, সেই খেলাটা শুরু হওয়ার আগে, হি ফেল্ট শিওরলি অফ উইনিং
উইনিং, সে খেলা শুরু হওয়ার আগে সে জেতা সম্পর্কে শিওর ছিল, বাট উইদিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যেই হি রিয়েলাইজড, সে অনুভব করেছিল দ্যাট যে হি ওয়াজ রং, সে ভুল ছিল। এখান থেকে প্রথমে আমি একটা প্রিপোজিশনের নিয়ম বলে দিই। উইদিন আর ইন কোথায় বসে? টাইমের ক্ষেত্রে। ধরো কোনো কাজ একদম পারফেক্ট পার্টিকুলার একটা টাইমে শেষ করলে আমরা ইন বসাবো, আর যদি সেই কোনো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কোনো একটা কাজ করি তাহলে উইদিন বসাবো। যেমন এক্সাম্পল দিই, বলো আমি বললাম আমি বইটা 2 দিনের মধ্যে, যে কোনো একটা সময়ের মধ্যে শেষ করে ফেলবো। সেটা 1 দিনও লাগতে পারে, 1.5 দিনও লাগতে পারে, বা 2 দিনও লাগতে পারে, মানে 2 দিনের মধ্যে যে কোনো একটা সময় বোঝালে উইদিন। তাহলে আই will বা I can complete this book within 2 days, I can complete this book within 2 days। এবার দেখা গেল আমার 2 দিনের মধ্যে কোনো সময় না, আমার পাক্কা 2 দিন সময় লাগবে, একদম 2 দিনের মাথায় গিয়ে আমি শেষ করবো। সেক্ষেত্রে আমি কি বলবো? ইন, একদম পার্টিকুলার টাইমের ক্ষেত্রে ইন বসাবো। I can complete this book in 2 days, ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে দেখো উইদিন 5 মিনিটস বলছে 5 মিনিটের যে কোনো একটা সময়ের মধ্যে শেষ করবে, শেষ মানে 5 মিনিটের মধ্যে সময়ের কথা বলেছে, ঠিক আছে। তো এবার আমরা ইররে যাবো 13 দাগে। বিফোর দ্য গেমের আগে হি ফেল্ট শিওরলি অফ উইনিং। দেখো কখনো আমরা শিওরলি বলি না, আমরা কোনো বিষয়ে শিওর হলে, শিওরলি এলওয়াই থাকা মানে অ্যাডভার্ব। তো এখানে কি বলেছে? কোনো বিষয়ে যখন আমরা শিওর থাকবো, আমরা কি কখনো শিওরলি বলি না, আই ওয়াজ শিওরলি বলি না, আই ওয়াজ শিওর অ্যাবাউট দিস, আই ওয়াজ শিওর, ইট ওয়াজ শিওর, তাই তো? তাহলে আই ওয়াজ শিওর। তাহলে এখানে কি হবে? বিফোর দ্য গেম আই ফেল্ট শিওর বা আই ওয়াজ শিওর অ্যাবাউট দিস, তাই তো? বা আই ফেল্ট শিওর অ্যাবাউট উইনিং বা আই ফেল্ট শিওর অফ উইনিং। তাহলে এখানে কি হবে? ফেল্ট শিওরলি হবে না, বিফোর দ্য গেম হি ফেল্ট শিওর অফ উইনিং। তাহলে শিওর হবে আর ফেল্ট শিওরলি অফ উইনিং গেল। তাহলে এখানে শিওরলি উঠে গিয়ে শিওর হবে, 1 দাগে বলেছে গেল। যাবো হচ্ছে 14 দাগ। কি বলছে দেখো? হ্যাঁ 14 দাগ বলছে কি, হ্যাঁ 14 দাগ বলছে দ্য অ্যামাউন্ট হুইচ দ্য কোম্পানি পেইড, বলছে টাকাটা যে পরিমাণটা, যে অ্যামাউন্টটা দ্য কোম্পানি পেইড দিয়েছিল টু দ্য ওয়ার্কার্স, কর্মীদেরকে, ওয়াজ ফেয়ারলি আনজাস্টিফাইড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইরর। দেখো দুটো ওয়ার্ড আছে, আগে একটা বললাম, দুটো ওয়ার্ড লিখে নেবে, সবাই নোট করে নেবে। ফেয়ারলি আর রাদার, ফেয়ারলি আর রাদার একই রকম সেন্সে বসে। ফেয়ারলি ওয়ার্ডটা পজিটিভ বাক্যে বসবে আর রাদার বাক্যটা নেগেটিভ বাক্যে বসবে। একটু আগে যেমন তোমার স্টিল আর রিয়েটের কথা বললাম, সেরকম ফেয়ারলি আর রাদার। ফেয়ারলি ওয়ার্ডটা হ্যাঁ বোধক বাক্যে বসবে আর রাদার ওয়ার্ডটা না বোধক বাক্যে বসবে। তাহলে এখানে আমরা আগে দেখবো বাক্যটা হ্যাঁ বোধক না না বোধক। দ্য অ্যামাউন্ট, টাকাটা, যে পরিমাণটা, হুইচ দ্য কোম্পানি পেইড, যে পরিমাণটা কোম্পানি দিয়েছিল তার কর্মীদেরকে, টু দ্য ওয়ার্কার্স, ওয়াজ ফেয়ারলি আনজাস্টিফাইড। আনজাস্টিফাইড মানে সঠিক টাকা দেয়নি। আনজাস্টিফাইড ওয়ার্ডটা নেগেটিভ, আনজাস্টিফাইড ওয়ার্ডটা দেখেই আমরা বুঝতে পারছি নেগেটিভ। তাহলে নেগেটিভ বাক্যে ফেয়ারলি দেবো না, রাদার দেবো, রাদার গেল। তাহলে এখানে হবে ফেয়ারলির জায়গায় রাদার, 3 নম্বর অপশনে ভুল আছে। দ্য অ্যামাউন্ট হুইচ দ্য কোম্পানি পে টু দ্য ওয়ার্কার্স ওয়াজ রাদার আনজাস্টিফাইড, ভেরি ক্লিয়ার। রাদার মানে বরং, আর ফেয়ারলি মানে পুরো পরিষ্কারভাবে, ঠিক আছে গেল। এবার যাবো 15 দাগ। সবাইকে আবারও বলছি, প্রত্যেকটা ইয়র দেখো, প্রত্যেকটা ইয়র ইম্পর্টেন্ট, আমরা হয়তো দেখে বুঝতে পারবো না। তো এটা হচ্ছে আমাদের শেখার সময়। প্রত্যেকটা জিনিস যখন আমরা শিখবো, নিয়মগুলোকে লিখে রাখবো, পরে যখন আবার একবার হালকা করে রিভাইজ দিয়ে নেবো, ব্যাপারগুলো অনেকটা ভালো হবে, শেখার ক্ষেত্রে আমাদের উপকার হবে, ঠিক আছে। তো নেক্সট যাবো 14-15 দাগ। কি বলছে দেখো? অলদো হি অনলি আর্নস রিচ 16,000 পার মান্থ, বলছে যদিও সে ইনকাম করে, উপার্জন করে 1600 টাকা মাসে, ইয়েট তা সত্ত্বেও হি ম্যানেজেস হিজ ফ্যামিলি ওয়েল, তা সত্ত্বেও সে তার ফ্যামিলিকে ভালোভাবে ম্যানেজ করে। দেখো একটু আগে বললাম, কি বললাম তোমরা হয়তো ধরতে পারবে, একটু অনেকে বুঝতে পেরে গেছো ইতিমধ্যে যে কোথায় ভুল আছে। দেখো আমি একটু আগে বললাম অনলি, অলমোস্ট, নট অনলি, বাট অলসো, আইদার অর নাইদার নট, যে ওয়ার্ডকে মডিফাই করে একদম ইমিডিয়েট তাদের আগেই বসে। তাহলে অনলি ওয়ার্ডটা এখানে কাকে নির্দেশ করছে বা কার সম্পর্কে বলছে, কাকে মডিফাই করছে আমরা দেখব। বলছে অলদো হি আর্নস অনলি, এখানে টাকাটাকে মডিফাই করছে, অ্যামাউন্টটাকে, যে শুধুমাত্র কেবলমাত্র 1600 টাকা সে ইনকাম করে। তাহলে 1600 টাকাকে মডিফাই করছে, তাহলে 1600 টাকার একদম ইমিডিয়েট গায়ে আগেই বসবে অনলি। তাহলে এখানে কিন্তু সেটা নেই, আর্নসের আগে আছে, আর্নসের পরে যাবে। অলদো, যদিও, হি আর্নস অনলি 16,000 পার মান্থ গেল। এবার যাবো হচ্ছে, বুঝতে পেরেছো সবাই, 16 দাগে যাবো। তাহলে ভুল আছে হচ্ছে একে, আর্নসের পরে অনলি যাবে। এবার যাবো 16, আই লাইক দ্য মোমেন্ট, আমি সেই মুহূর্তটা পছন্দ করেছিলাম, হোয়ার, যেখানে দ্য ওয়ার্কার্স প্রুভড দেমসেলফ, যেখানে কর্মীরা নিজেদেরকে প্রমাণ করেছিল। দেখো এখানে মোমেন্ট বলেছে, মোমেন্ট কিন্তু একটা, মোমেন্ট ওয়ার্ডটা একটা সময়কে মডিফাই করছে। সময় বোঝালে আমরা কোন কনজাংশন ইউজ করি কমপ্লেক্স করতে গেলে? সময় বোঝালে হোয়েন, জায়গা বললে হোয়ার দি, জায়গা। আই ওয়েন্ট টু দ্য প্লেস হোয়ার মাই আঙ্কেল লিভড, আমি গেছিলাম
টু দ্য প্লেস, জায়গাটাতে। এবার দেবো হোয়ার, জায়গা বোঝালে হোয়ার, হোয়ার যেখানে মাই আঙ্কেল লিভড, আমার কাকা বাস করতো। তাহলে এখানে জায়গা বলছে না, এখানে সময় বলছে, সময় বোঝালেই আমরা কনজাংশন ওয়েন কথাটা ইউজ করব। তাহলে আই লাইক দ্য মোমেন্ট, আমি পছন্দ করেছিলাম ওই মুহূর্তটা, হোয়েন, হোয়ার তুলে দিয়ে ওয়েন করবো, দুটাকে ভুল আছে। ওয়েন দ্য ওয়ার্কার্স প্রুভ দেমসেলফ, যখন কর্মীরা নিজেদেরকে প্রমাণ করেছিল। 17 দাগে যাবো, 17 দাগে কি বলছে দেখো, বলছে হোয়ার এলস, কোথায়, আর কোথায় ডিড ইউ গো, তুমি গিয়েছিলে, বিসাইডস দ্য ব্যাংক, ব্যাংকের পাশাপাশি। দেখো এখানেও ঠিক সেম ইরর, এলস আর বিসাইডস, বিসাইড মানে কিন্তু পাশে, আর বিসাইডের সঙ্গে এস দিলে মানে হয় পাশাপাশি। কোথায় আমরা ইউজ করবো, এটা একটা প্রিপোজিশন। ধরো আমি বললাম আমার কাছে একটা পেন আছে, একটা খাতাও আছে, তাহলে বিসাইডস দ্য পেন, বিসাইডস এ পেন, একটা পেনের পাশাপাশি আই হ্যাভ অলসো আ বুক, আই হ্যাভ অলসো আ বুক। তাহলে পেনের পাশাপাশি আমার কাছে একটা নোটবুক বা একটা বই আছে। পেনের পাশাপাশি কোনো কিছুর পাশাপাশি যদি আরও একটা কোনো কিছু থাকা বা কোনো কিছু করা বোঝায়, সেক্ষেত্রে আমরা বিসাইডস ওয়ার্ডটা ইউজ করি পাশাপাশি। তাহলে এখানে দেখো, এখানে কি আমাদেরকে বুঝতে হবে, এলস আর বিসাইডস একই অর্থ প্রকাশ করছে, ঠিক আছে। পাশাপাশি তুমি কোথায় গেছিলে, আরও কোথায় গেছিলে, সেম মিনিং। তাহলে এলস ওয়ার্ডটা, প্রথম ওয়ার্ডটা আমরা দেব না। তো কি হবে বলছে দেখো, হোয়ার ডিড ইউ গো, হোয়ার এলস দেবো না, যেহেতু বিসাইডস আছে, সেম মিনিং, এলস বাদ দেবো। হোয়ার ডিড ইউ গো বিসাইডস ব্যাংক, এখানে আমি বিসাইড, তোমাদের মনে হতে পারে তাহলে এলস রেখে কেন বিসাইড ওয়ার্ডটাকে বাদ দেবো না, বিসাইড এখানে বাদ দেওয়া যাবে না। ব্যাংকের পাশাপাশি তুমি কোথায় গেছিলে, পাশাপাশি মিনিংটা আসবেই, আসছেই, সেই কারণে পাশাপাশিটাকে বাদ দেবো না, এলসটাকে বাদ দেবো। হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গেছিলে বা তোমরা কোথায় গেছিলে, বিসাইডস দ্য ব্যাংক, ব্যাংকের যাওয়ার পাশাপাশি। গেল, এলস বাদ দেবো, একে ভুল, একে ভুল। এবার যাবো 18 দাগ থেকে করবো একটুখানি, চলো 18 দাগ কি বলছে একদম দেখে নি। 18 দাগ বলছে যে দ্য ম্যানেজার্স কমেন্টস, ম্যানেজার যে কমেন্টগুলো করেছিল, সেই ম্যানেজারের কমেন্টসগুলো কিসের ওপরে কমেন্ট করেছিল, অন দ্য প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের ওপরে, সরি প্রিপারেশনের ওপরে, হ্যাজ বিন জেনারেলি প্রেইজড, সবাই মিলে প্রশংসা করেছিল। তো এই যে প্রিপারেশন, কোনো একটা প্রিপারেশন কেউ নিচ্ছিল, ঠিক আছে, সেই প্রিপারেশনের ওপরে ম্যানেজার যে কমেন্টসগুলো করেছিল, তার কমেন্টস কিন্তু অনেকগুলো। দেখো আমাদেরকে বাক্যে সবসময় দেখো ইরর পেলে আমাদেরকে প্রথম যে ইররের কাজ, আমাদের ইরর খোঁজার কাজ, সেটা হচ্ছে সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্ট ঠিক আছে কিনা, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। তাহলে প্রথমে সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্ট দেখবো, তারপর কি দেখবো, টেন্সের ব্যালেন্স সেম আছে কিনা, ঠিক আছে। তো প্রথমে দেখো এখানে যেটা ভুল আছে সেটা হচ্ছে সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্টটা ঠিক নেই, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তো এখানে দেখো আমি বুঝতে পেরেছি। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবে, ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, যে কোনো প্রিপোজিশনের আগের ওয়ার্ডটা সাবজেক্ট হয়, যে কোনো প্রিপোজিশনের আগের ওয়ার্ডটা সাবজেক্ট হয়। তো এখানে প্রিপোজিশন কোথায় আছে একবার বাক্যটা পড়ি, দ্য ম্যানেজার্স কমেন্টস, ম্যানেজারের কমেন্টগুলো অন দ্য প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের ওপরে। তাহলে অন প্রিপোজিশন, আগে হচ্ছে ম্যানেজারের কমেন্টস, একের বেশি কিন্তু কমেন্টস এস আছে, তাহলে ভার্বটাও কিন্তু প্লুরালি হবে। তাহলে ম্যানেজার্স কমেন্টস অন দ্য প্রিপারেশন, হ্যাজ কেন হবে, হ্যাভ হবে, একটা সাবজেক্ট একটা হলে হ্যাজ বসে, একের বেশি হলে হ্যাভ বসে, তাহলে হ্যাভ বিন জেনারেলি প্রেইজড। তাহলে এখানে সাবজেক্ট প্লুরাল বলে ভার্ব প্লুরাল হবে, 3 দাগে ভুল, হ্যাজ উঠে গিয়ে হ্যাভ হবে। এবার যাবো 19 দাগ, কি বলছে দেখো, দ্য ডিটেইলস অফ দ্য ইনসিডেন্ট, দ্য ডিটেইলস অফ দ্য ইনসিডেন্ট ওয়াজ নট নোন টু মি। দ্য ডিটেইলস, এখানে দেখো ডিটেইলের সঙ্গে এস আছে মানেই প্লুরাল, প্লুরাল সাবজেক্ট প্লুরাল। তাহলে আবার দেখো অব প্রিপোজিশন, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, দ্য ডিটেলস সাবজেক্ট, দ্য ডিটেলস অফ দ্য ইনসিডেন্ট, এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনাগুলো ওয়্যার হবে, ওয়াজ সিঙ্গুলার হলে ওয়াজ হয়, একের বেশি হলে ওয়্যার হয়, তাহলে ওয়্যার নট নোন টু মি। গেল, এবার যাবো 20 দাগ, দ্য মেজরিটি অফ দ্য রাইটার্স। দেখো এখানে আমাদেরকে বুঝতে হবে রাইটার্স, রাইটার নেই কিন্তু রাইটার্স আছে। তাহলে রাইটার্স লেখক, আমরা কি কাউন্ট করতে পারি না, কাউন্ট করতে পারি না, কাউন্ট করতে পারি। তাহলে তার মেজরিটি মানে লেখকদের বেশিরভাগ লেখকরা, তাহলে কিন্তু বেশিরভাগ লেখকরাও কিন্তু প্লুরাল। 100টা লেখক আছে, তার মধ্যে বেশিরভাগ লেখক, তার মানে বেশিরভাগ মানে সেই লেখকগুলোকে গুনতে পারবো, 90 জন, 80 জন, 70 জন। তাহলে মেজরিটি অফ দ্য রাইটার্স, তাহলে রাইটার্স যেহেতু কাউন্টেবল, তার মেজরিটি যেটা বেশিরভাগ সেটাও কিন্তু কাউন্টেবলই হবে, মানে গোনা যায়, তাহলে প্লুরাল সেন্স কিন্তু এখানে বুঝতে হবে সেটা। তাহলে দ্য মেজরিটি অফ দ্য রাইটার্স, অবিন আগেরটা সাবজেক্ট মেজরিটি, যেহেতু রাইটার্স গোনা যায় তাহলে মেজরিটিটাও গোনা যাবে, তাহলে প্লুরাল। দ্য মেজরিটি অফ দ্য রাইটার্স নেভার পাসেস, পাস হচ্ছে এখানে ভার্ব, পাস হচ্ছে এখানে ভার্ব, আর ভার্বের সঙ্গে এস দিয়েছে। তো আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলেই শুধুমাত্র ভার্বের প্রথম ফর্মের সাথে এস বা ইএস যুক্ত হবে। এখানে সাবজেক্ট রাইটার্স অবশ্যই থার্ড পারসন, কিন্তু সিঙ্গুলার নয়, প্লুরাল, মেজরিটি অফ দ্য রাইটার্স, অনেক বেশি, একের বেশি, তাহলে পাসেস হবে না, শুধু পাস হবে, ঠিক আছে। পাস হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, সঙ্গে এস হবে না যেহেতু সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল।
দ্য মেজরিটি অফ দ্য রাইটার্স নেভার পাসেস দিস স্টেজ। বলছে বেশিরভাগ লেখকরা এই স্টেজটা পার করে না কখনোই। গেল 21 দাগ কি বলছে, এ লার্জ পার্ট অফ দিস ফিচার্স ভালো করে বোঝো। আবার সেই সাবজেক্ট দেখবো আমরা, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, অবের আগে কি আছে, এ লার্জ পার্ট, একটা বিরাট বড় অংশ। এবার অবের পরে কি আছে, দিস ফিচার্স, তাহলে অবের আগেরটা এই লার্জ পার্ট সাবজেক্ট। এবার এর যে এ লার্জ পার্ট, এই সাবজেক্টটা আমাদের সিঙ্গুলার না প্লুরাল সেটা বোঝার জন্য পরের অংশে যেতে হবে। দেখো দিস ফিচার্স আছে, ফিচার্স মানে বৈশিষ্ট্যগুলো, দেখো এস আছে, বৈশিষ্ট্যগুলো আমরা গুনতে পারবো। তাহলে দিস ফিচার্স এই বৈশিষ্ট্যগুলোর একটা বড় অংশ, তাহলে বৈশিষ্ট্যগুলো যেহেতু আমরা গুনতে পারছি, তাহলে একটা বৈশিষ্ট্যগুলোর একটা বড় অংশকেও আমরা গুনতে পারবো। তাহলে ফিচার্স প্লুরাল, এ লার্জ পার্টও প্লুরাল হবে। তাহলে এ লার্জ পার্ট অফ দিস ফিচার্স অফ দ্য মাইন্ড ইজ কেন হবে, ভার্ব ইজ হবে না আর হবে, যেহেতু প্রথমে সাবজেক্ট প্লুরাল তাহলে ইজ উঠে গিয়ে আর হবে। এ লার্জ পার্ট প্লুরাল, ফিচার্স প্লুরাল বলে এ লার্জ পার্টও প্লুরাল হলো, সেই কারণে ভার্বটা ইজ উঠে গিয়ে আর হবে। এবার যেমন নেক্সট 22 দাগ কি বলছে, দেখো 22 দাগ বলছে এ লার্জ পার্ট অফ দ্য ম্যাঙ্গো, একটা আমের বেশি অংশটাই, একটা বড় অংশই আর রটেন, পচে গেছে বা পচা গেল। তাহলে দেখো এখানে আম, পুরো আমটাকে একটাই তো, পুরো আমটা একটা, তাহলে পুরো একটাই আম, তার একটা বড় অংশ আমরা নিশ্চয়ই গুনতে পারবো না। একটা আম একটা সলিড অংশ, তার যদি একটা বড় অংশ হয় সেটাও একটাই হবে, সিঙ্গুলারই হবে, আমরা গুনতে পারবো না, তাই সিঙ্গুলার। তাহলে এখানে কিন্তু অবের আগেরটা সাবজেক্ট বলেছিলাম, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, এ লার্জ পার্ট সাবজেক্ট, অফ প্রিপোজিশন আগে এ লার্জ পার্ট সাবজেক্ট। তাহলে ম্যাঙ্গো যেহেতু একটাই, তার একটা বড় অংশও একটাই হবে, ঠিক আছে, সিঙ্গুলার। তাহলে পরের ভার্বটা আর হবে না, ইজ হবে। এ লার্জ পার্ট অফ দ্য ম্যাঙ্গো ইজ রটেন। এবার যাবো 23 দাগ কি বলছে, দেখো বলছে দ্য গভর্নিং বডি হ্যাভ ডিসাইডেড টু কন্ডাক্ট দ্য টেস্ট আগেন। বলছে গভর্নিং বডি সিদ্ধান্ত নিয়েছে টু কন্ডাক্ট পরিচালনা করবে দ্য টেস্ট পরীক্ষাটা আগেন, আবার, ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো কন্ডাক্ট যে বডিটা, কোনো একটা গভর্নিং বডি কিন্তু কয়েকজন মিলে একটাই বডি তৈরি হয়, মনে করো 7 জন 8 জন 10 জন 12 জন নিয়ে একটা বডি। এবার এখানে কিন্তু আলাদা আলাদা করে বলেনি, পুরো যে দলটা তৈরি হলো, ওই ইনস্টিটিউশনটা, ওই যে সংস্থাটা, 10 জন নিয়ে যে সংস্থাটা তৈরি হয়েছে, ওই সংস্থাটাকেই বলছে বডি বলছে। তাহলে এখানে গভর্নিং বডি সিঙ্গুলার গেল। তাহলে দ্য গভর্নিং বডি হ্যাভ তাহলে হবে না, যেহেতু গভর্নিং বডি সিঙ্গুলার, তাহলে হ্যাভ উঠে গিয়ে হ্যাজ হবে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে 2 জায়গায় ভুল আছে, এখানেও সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টে ভুল আছে। দ্য গভর্নিং বডি হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট দ্য টেস্ট আগেন। এবার যাবো 24 দাগ। তো আজকে আমরা 25টা ইরর করবো, 25টা ইরর। তাহলে চলো কি বলছে একটু দেখে নিই। হ্যাঁ কি বলছে আমরা একটু দেখবো। বলছে দ্য গভর্নিং বডি হ্যাভ ডিসাইড, আচ্ছা ওটা তো করলাম। 23 দাগ। 24 দাগ কি বলছে, দ্য ব্যাংকার্স অ্যাসোসিয়েশন হ্যাজ সাবমিটেড আ মেমোরেন্ডাম। বলছে ব্যাংকার্সদের, অনেকগুলো ব্যাংক মিলে একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়, তাহলে কিন্তু অ্যাসোসিয়েশনটা সিঙ্গুলার, অনেকগুলো ব্যাংক নিয়ে একটা সংস্থা তৈরি হয়েছে, সেটাকে আমরা সিঙ্গুলার ধরবো। দ্য ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, ব্যাংকার্সদের যে অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশন দেখো এই কারণে হ্যাজ রয়েছে, একটা বলে হ্যাজ, তাহলে হ্যাজ সাবমিটেড জমা দিয়েছে আ মেমোরেন্ডাম, একটা প্রস্তাবনা, তাদের যে সমস্ত চাহিদা খামতিগুলো আছে তাই নিয়ে একটা প্রস্তাবনা জমা দিয়েছে, ফর দ্য ফুলফিলমেন্ট অফ দেয়ার ডিমান্ড, তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো ফুলফিলমেন্টের জন্যেই, ঠিক আছে, ফর দ্য ফুলফিলমেন্ট অফ দেয়ার ডিমান্ড। এবার দেখো আমাকে বলতে হবে, আমাকে বুঝতে হবে যে অ্যাসোসিয়েশন এখানে সাবজেক্ট ছিল, বাক্যের সাবজেক্ট হচ্ছে অ্যাসোসিয়েশন সিঙ্গুলার। এবার দেখো অনেকগুলো ব্যাংক মিলে যে একটা সংস্থা তৈরি হচ্ছে, সেই সংস্থা সাবজেক্ট, তাহলে এখানে কি সংস্থাটাকে আমি ছেলে মেয়ে বলতে পারবো? ছেলে হলে আমি তার প্রোনাউন হিসেবে ইউজ করব কি, ছেলে হলে বলবো হি, মেয়ে হলে বলবো শি। এবার যখন পজেসিভ কেস আসবে, পজেসিভ কেস মানে পজেসিভ অ্যাডজেক্টিভের কেস, তখন ছেলে হলে বলবো হিজ, মেয়ে হলে বলবো তার। মানে কি, ধরো একটা ছেলের প্রোনাউন হবে হি, একটা মেয়ের প্রোনাউন হবে শি। এবার যখন পজেসিভ মানে দখল, পজেস মানে দখল করা, তাহলে দখলমূলক ক্ষেত্রে বললাম যে এটা তার গাড়ি, একটা ছেলের গাড়ি, তাহলে বলবো কি, এবার দখল বলছে তাহলে হিজ কার, মেয়ে হলে বলবো হার কার, তাদের হলে বলবো দেয়ার কার। তাহলে যেহেতু এখানে অ্যাসোসিয়েশনের কোনো ছেলে মেয়ে হয় না, তাহলে আমরা বলবো ইটস কার। দেয়ার তো বলবো না, কারণ দেয়ার তাদের অনেকের হলে দেয়ার বলতাম, অ্যাসোসিয়েশন একটা ছেলে মেয়ে বোঝা যায় না, তাহলে এখানে পজেসিভ যে কেসটা, পজেসিভ অ্যাডজেক্টিভ, সেটাকে আমরা ইটস বলবো। পজেসিভ অ্যাডজেক্টিভ কি জিনিস পরে মেনশন করবো, পরে ভালো করে বুঝিয়ে বলবো, একটু হালকা হিন্টস দিয়ে দিই। দেখো এখানে বললাম না হিজ কার, হিজ ওয়ার্ডটা দখল বোঝাচ্ছে, আর কার হচ্ছে, আচ্ছা আমরা অ্যাডজেক্টিভ কাকে বলি, কোনো নাউনের দোষ গুণ বোঝালে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তাহলে কার মানে একটা গাড়ি, তার আগে হিজ ওয়ার্ডটা ইউজ করেছি, একটা দখল বোঝাচ্ছে, ওই গাড়িটার দখল, গাড়িটা কার, তার। তাহলে ওই গাড়িটার আগে হিজ ওয়ার্ডটা বসে তার
সম্পর্কে বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভের কাজ করছে, সেই কারণে পজেসিভ অ্যাডজেক্টিভ। লোকটা দখল বলছে তার গাড়ি, সেই কারণে পজেসিভ অ্যাডজেক্টিভ। আরও ডিটেলস এক্সপ্লেন করবো পরে কোনো একটা ক্লাসে, তোমরা আমাকে বলবে যদি প্রবলেম থাকে পজিটিভ অ্যাডজেক্টিভের ক্লাসে। তাছাড়াও না বললেও আমি অবশ্যই এক্সপ্লেন করব। তো চলো, হ্যাঁ বলছে কি তাহলে কি হলো, তাহলে ইয়ারে চলে যায়, বেশি আমরা ডিপে যাব না। 24 কি বলছে, দ্য ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, ব্যাংকার্সদের যে অ্যাসোসিয়েশনটা ছিল, হ্যাঁ সাবমিটেড আ মেমোরেন্ডাম, একটা প্রস্তাবনা জমা দিয়েছে ফর দ্য ফুলফিলমেন্ট অফ দেয়ার ডিম্যান্ডস, হবে না অ্যাসোসিয়েশনে একটা, তাহলে ছেলে মেয়ে বোঝা যাচ্ছে না, তাহলে আমরা ইটস ডিম্যান্ড বলবো, এটার ডিম্যান্ডগুলো। তাহলে ইটস, দেয়ার উঠে গিয়ে ইটস ভুল আছে, 3 দাগে দেয়ার উঠে গিয়ে ইটস হবে। 25 কি বলছে, 5 কুইন্টালস অফ উডেন কোল। দেখো কয়লা তো আমরা গুনতে পারি না, প্রথম কথা, তাহলে আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার হবে। তাহলে 5 কুইন্টালস অফ উডেন কোল, কাঠ কয়লা, 5 কুইন্টাল কাঠ কয়লা। কয়লা আমরা গুনতে পারি না, তাহলে কয়লার 5 কুইন্টাল হোক, 100 কুইন্টাল হোক, 1000 কুইন্টাল হোক, সেটাও সিঙ্গুলারই হবে। তাহলে যে নাউনটা গোনা যায় না, আনকাউন্টেবল নাউন ইজ অলওয়েজ সিঙ্গুলার, আনকাউন্টেবল নাউন ইজ অলওয়েজ সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার। তাহলে প্রথম কথা বলেছিলাম প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হবে, অবের আগে দ্য 5 কুইন্টালস ছিল, যেহেতু কয়লা গোনা যায় না তাহলে ওটাও সিঙ্গুলার। তাহলে পরে দেখো ভার্ব আছে, আর কেন হবে, ইজ হবে। 5 কুইন্টালস অফ উডেন কোল ইজ, আর উঠে গিয়ে ইজ হিজ অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, তার বাৎসরিক প্রয়োজন 5 কুইন্টালস উডেন কোল। গেল, এবার যাবো ডিকেন্স। 26 কি বলছে দেখো, ডিকেন্স হ্যাভ ক্রিটিসাইজড দ্য ফিলসফি ইন হার্ড টাইমস। দেখো এখান থেকে বুঝতে পারছি যে একটা মানুষ, সাবজেক্ট হয়েছে মানে ডিকেন্স একটা ব্যক্তি হতে পারে। এবার সে ব্যক্তি কিনা আরো ক্লিয়ার হয়ে যাবে বাক্যটা পুরো পড়লে শেষের দিকে, যে ডিকেন্স সমালোচনা করেছে এবং সমালোচনা করা কাজটা মানুষের কাজ। এখান থেকে বুঝতে পারছি যে ডিকেন্স একটা মানুষ, ঠিক আছে। তাহলে ডিকেন্স হ্যাভ ক্রিটিসাইজড, ডিকেন্স সমালোচনা করেছে দ্য ফিলোসফি, তার সেই দর্শনকে, তার সেই কি বলবো চিন্তা ভাবনাকে, ইন হার্ড টাইমস। হার্ড টাইমস নামে একটা বই আছে, সেই বইয়ের মধ্যে। তাহলে দেখো ডিকেন্স যদি একজন ব্যক্তি হয়, চার্লস ডিকেন্সের কথা বলছে এখানে, ডিকেন্স বলতে চার্লস ডিকেন্সের কথা বলছে, একজন লেখক, ঠিক আছে। তো একজন ব্যক্তি হলে হ্যাজ বসবে, একের বেশি হলে হ্যাভ হবে। তাহলে চার্লস ডিকেন্স যেহেতু একজন ব্যক্তি, তাহলে এখানে হ্যাজ হবে, এক দাগে ভুল আছে, সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টে ভুল আছে, ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো 27 দাগ, কি বলছে দেখো, অল হিজ মানি ইজ স্পেন্ট, তার সমস্ত মানি। দেখো মানি ওয়ার্ড, ওয়ার্ক ওয়ার্ড, এগুলো কিন্তু আনকাউন্টেবল। মানি আর ওয়ার্ক, অনেকের মনে হতে পারে পয়সা তো গুনতে পারি, অবশ্যই পয়সা গোনা যায়, আমরা কারেন্সি গুনি, কিন্তু মানি ওয়ার্ড অবশ্যই আনকাউন্টেবল হবে, তার মানে সিঙ্গুলার। ওয়ার্ক কাজ, অনেক কাজ হতে পারে, কিন্তু ওয়ার্ক ইন্ডিভিজুয়ালি ওয়ার্ক ওয়ার্ডটা আনকাউন্টেবল, তাহলে আনকাউন্টেবল মানে সিঙ্গুলার। তাহলে অল হিজ মানি, দেখো ইজ দিয়েছে, সেই কারণে ইজ আনকাউন্টেবল বলে। অল হিজ মানি ইজ স্পেন্ট, তার সমস্ত পয়সা খরচা হয়ে গেছে। অ্যান্ড অল হিজ হোপস রুইন্ড, তার সমস্ত আশাগুলো ধ্বংস হয়ে গেছে। দেখো এই বাক্যটা কিন্তু প্যাসিভে আছে, অল হিজ মানি ইজ দিয়ে স্পেন্ট, খরচা হয়ে গেছে। অ্যান্ড অল হিজ হোপস আর, হোপস একের বেশি, তাহলে আর একটা হেল্পিং ভার্ব আনবো, আর রুইন্ড, ধ্বংস হয়ে গেছে। এবার কারোর দ্বারা, আশা তো একা একা ধ্বংস হয় না, পয়সাও তো একা একা ধ্বংস হয় না, কোনো মানুষ করেছে, কারোর দ্বারা হয়েছে, সেই কারণে বাক্যটাকে প্যাসিভ রেখেছে। তাহলে অল হিজ মানি ইজ স্পেন্ট, প্যাসিভ কি দেখে আমরা বুঝবো, একটা হেল্পিং ভার্ব, সেই হেল্পিং ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে সেটা প্যাসিভে আছে। তাহলে এখানে অল হিজ মানি ইজ স্পেন্ট। তাছাড়াও আমরা সেন্স দেখে বুঝতে পারবো যে এই বাক্যটা এই সেন্সে আছে, তার মানেই সাবজেক্ট নিজে কাজ করছে না, কারণ দ্বারা কাজটা করা হচ্ছে, সেই কারণে বাক্যটা প্যাসিভ হবে। এইভাবে আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে খুব ক্রিটিক্যাল হতে হবে, ঠিক আছে। দুপুরটা কি বলছে দেখো, অল হিজ মানি ইজ স্পেন্ট অ্যান্ড অল হিজ হোপস আর রুইন্ড, আশা যেহেতু একা একা ধ্বংস হয় না, তাহলে আর বসাবো, রুইন্ড দেবো, 3 দাগে ভুল আছে। এবার যাবো পরে 28 দাগ থেকে আমরা দেখবো, আজকে আমরা 50টা এরর করবো বলেছিলাম, একদম 28 দাগ আজকে কি বলছে দেখো, বলছে হি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান, হি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান ইফ নট দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। যদি বলতে চেয়েছে সে যদি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি না হয়ে থাকে, তাহলে ধনী ব্যক্তিদের মধ্যে সে একজন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরর, সবাই লিখে নেবে। ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য, ইচ অফ দ্য, ফিউ অফ দ্য, টু অফ দ্য, থ্রি অফ দ্য, ফাইভ অফ দ্য, সবগুলোর পরে যে নাউনটা বসে সেটা প্লুরাল হয়। ওয়ান অফ দ্য গার্ল বলবো না, ওয়ান অফ দ্য গার্লস, সাম অফ দ্য বয়েজ, মেনি অফ দ্য মেন। তাহলে ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য, ফিউ অফ দ্য, এদের পর যে নাউনটা বসবে সেটা অলওয়েজ প্লুরাল হবে। তাহলে এখানে কি আছে, হি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান, ম্যান নাউন, তাহলে ম্যান হবে না, ম্যানের প্লুরাল মেন, তাহলে ওয়ান অফ দ্য রিচেস্ট মেন হবে। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট রুল অফ ইরর। এবার যেমন নেক্সট 29 কি বলছে, হি ক্যান অলমোস্ট গেট এভরিথিং, হি ক্যান অলমোস্ট গেট এভরিথিং, সে পেতে পারে প্রায় সব কিছু ইন দিস মার্কেট, এই মার্কেটে।
একটু আগে বললাম, অনেকে হয়তো ধরে ফেলেছে অলরেডি, যে অলমোস্ট, অনলি, নট অনলি, বাট অলসো, আইদার অর, নাইদার নর, যে ওয়ার্ডকে মডিফাই করবে ইমিডিয়েট তার আগে বসবে। তাহলে এখানে অলমোস্ট ওয়ার্ডটা এভরিথিংকে মডিফাই করছে, তুমি প্রায় সব কিছুই পেয়ে যাবে। তাহলে এখানে এভরিথিংকে মডিফাই করছে, মানে এভরিথিং এর আগেই অলমোস্ট ওয়ার্ডটা বসবে। উই ক্যান গেট, আমরা পারি পেতে, অলমোস্ট এভরিথিং, প্রায় সব কিছু ইন দিস মার্কেট। তাহলে অলমোস্ট ওয়ার্ডটা ভার্বকে মডিফাই এখানে করছে না, এখানে এভরিথিংকে মডিফাই করছে, তাহলে এভরিথিং এর আগেই বসবে। তাহলে উই ক্যান গেট অলমোস্ট এভরিথিং, দুই আগে বলেছে, গেটের পরে অলমোস্ট যাবে। এবার যাবো 30, বলছে এভরি টম, ডিক অ্যান্ড হ্যারি ড্রিঙ্ক ওয়াইন দিস ডেজ। বলছে এখন এভরি টম, ডিক অ্যান্ড হ্যারি, এটা একটা ফ্রেজ বা ইডিয়াম বলতে পারো। এখানে এটা বলার এটাই মিনিং যে সবাই, আজকালকার দিনে সবাই আর কি ড্রিঙ্ক করে, নেশা করে বা মদ্যপান করে, ঠিক আছে। তো এভরি, দেখো এভরি ওয়ার্ডটা যদি 1000-12 থাকে, এভরি থাকা মানেই সেটা হচ্ছে সিঙ্গুলার, এভরি থাকা মানেই সাবজেক্ট সিঙ্গুলার। তাহলে এভরি টম, ডিক অ্যান্ড হ্যারি ড্রিঙ্ক হবে না, ড্রিঙ্কস হবে। আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পার্সন এবং সিঙ্গুলার হয়, থার্ড পার্সন এবং সিঙ্গুলার একজন, এভরি মানে সিঙ্গুলার বললাম, আর ডিক সব নামগুলো থার্ড পার্সন মানে এখানে একজনের কথাই বলছে, থার্ড পার্সন এবং সিঙ্গুলার, তাহলে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বাই এস যুক্ত হবে। তাহলে ড্রিঙ্ক হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ড্রিঙ্কের সঙ্গে এস যুক্ত হবে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার। তাহলে এভরি টম, ডিক অ্যান্ড হ্যারি ড্রিঙ্কস ওয়াইন দিস ডেজ। 31 দাগে যাবো। 31 দাগ কি বলছে দেখো, বলছে হি অ্যান্ড আই ইজ পার্টনার্স, হি অ্যান্ড আই ইজ পার্টনার্স ইন দিস ফার্ম। এই যে খামারটা আছে, এই খামারে আমি এবং সে, বা সে এবং আমি হলাম দুজনের পার্টনার্স। দেখো পার্টনার কিন্তু একজনে হয় না, একের বেশি হতে গেলেই পার্টনার্স হবে। তাহলে এবার দেখো হি অ্যান্ড আই তো দুজন ব্যক্তি, তাহলে হি অ্যান্ড আই দুটো নাউন যদি অ্যান্ড দিয়ে যুক্ত থাকে তাহলে কিন্তু সেটা প্লুরাল হয়ে যাবে, যদি না সেই দুটো নাউন দুটো মিলে একটাকে বোঝায়। যেমন ধরো ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং, ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং মানে ড্রিঙ্ক করে ড্রাইভিং করাটা, পুরো ব্যাপারটাকে একটা বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে অ্যান্ড দিয়ে যুক্ত থাকলেও কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার হবে, কারণ অ্যান্ড দিয়ে দুটো নাউন যুক্ত হয়েছে কিন্তু দুটো মিলে একটাকেই বোঝাচ্ছে। ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং সিঙ্গুলার, হর্স অ্যান্ড ক্যারেজ, ঘোড়া এবং ঘোড়ার গাড়ি মিলেই কিন্তু ঘোড়ার গাড়িটা তৈরি হয়, ঘোড়া আর ওই গাড়িটা নিয়ে, সিঙ্গুলার। হর্স অ্যান্ড ক্যারেজ সিঙ্গুলার, ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং সিঙ্গুলার, ফিশ অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট ডিশ। তাহলে ফিশ এবং তরকারি এই দুটো নিয়েই কিন্তু একটাই ডিশ তৈরি হচ্ছে, মানে সিঙ্গুলার সেন্স, তাহলে সিঙ্গুলার। তাহলে এইখানে কি বলছে, ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড আর বাটার ইজ মাই ফেভারিট ফুড বলতে পারি। তাহলে ব্রেড এবং বাটার নিয়েই কিন্তু খাবারটা তৈরি হবে, সিঙ্গুলার। কিন্তু এখানে দেখো দুটো ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে বলেছে, হি অ্যান্ড আই, সে এবং আমি, তাহলে কিন্তু প্লুরাল সেন্স। অ্যান্ড দিয়ে দুটো ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল যদি যুক্ত হয়, দুটো আলাদা আলাদা নাউন যুক্ত হয়, তাহলে সেটাকে প্লুরাল বলবো আমরা, প্লুরাল সেন্সে করবো। তাহলে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হবে, তাহলে ইজ হবে না, আর হবে। হি অ্যান্ড আই আর পার্টনার্স ইন দিস ফার্ম। গেল 32 দাগ কি বলছে দেখো, বলছে হি ইজ ওয়ান অফ দ্য গ্রেট ম্যান, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেট ম্যান বা গ্রেটেস্টও বলতে পারো, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ম্যান। দেখো একটু আগে বললাম ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, ফিউ অফ দ্য, এভরি অফ দ্য, এদের পরের নাউনটা প্লুরাল হবে। তাহলে এখানে কি আছে সেটা, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেট ম্যান হবে না, মেন হবে, বা গ্রেটেস্ট মেন হবে। অনেকে বলতে পারো দাদা তুমি ডিগ্রি করিয়েছিলে, ডিগ্রিতে তো ওয়ান অফ দ্যার পরে সুপারলেটিভ ডিগ্রি বসে, অবশ্যই সুপারলেটিভ ডিগ্রি বসে, গ্রেট ওয়ার্ডটাকে তোমরা গ্রেটেস্টও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মেন, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মেন দ্যাট হ্যাভ এভার লিভড। একদম তাই। গেল মানে মহান বা বিখ্যাত ব্যক্তি যারা পৃথিবীতে এসেছে বা থেকেছেন তাদের মধ্যে সে হলো একজন। গেল এবার যেমন নেক্সট, দ্য ম্যাজিস্ট্রেট। 33 দা কি বলছে দেখো, দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ওয়্যার প্রেজেন্ট দেয়ার অন দ্য স্পট। বলছে ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর সেখানে উপস্থিত ছিল, অন দ্য স্পট, ওই স্পটে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইরর। দেখো দুটো ইন্ডিভিজুয়াল ব্যক্তি বা দুটো ইন্ডিভিজুয়াল কোনো ক্যারেক্টার, তার আগে, দুটোর আগেই যদি দা বা এ থাকে তাহলে দুটো আলাদা আলাদা ব্যক্তিকে বলবে। আর একবার বলে দিই, দুটো ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের আগে, দুটো ইন্ডিভিজুয়াল ব্যক্তি বা দুটো ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের আগে যদি আলাদাভাবে দুটোর আগেই দা বা এ ওয়ার্ডটা থাকে তাহলে দুটো আলাদা ব্যক্তিকে বলবে। আর যদি শুধুমাত্র প্রথমটার আগে দা বা এ থাকে, দ্বিতীয়টার আগে থাকে না, তাহলে কিন্তু একজন ব্যক্তি ওই দুটো ক্যারেক্টার, মানে একজন ব্যক্তিকেই বোঝাবে। মানে ধরো এখানটায় আমরা একটু পড়ি, দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড দ্য কালেক্টর কিন্তু নেই। যদি দা থাকতো তাহলে ম্যাজিস্ট্রেট আলাদা একজন ব্যক্তি, কালেক্টর আলাদা একজন ব্যক্তি হতো। যেহেতু প্রথমটার আগে শুধু দা আছে, তাহলে দুটো ব্যক্তি সেম একজনই। দ্য ম্যাজিস্ট্রেট যে, কালেক্টরও সেই একই ব্যক্তি। তাহলে দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর সিঙ্গুলার, একজন ব্যক্তিকেই বলছে, তাহলে ওয়্যার উঠে গিয়ে ওয়াজ হবে। গেল ভেরি ক্লিয়ার। তাহলে আরেকবার বলে দিই, দুটো ক্যারেক্টার যদি, দুটো ক্যারেক্টারের আগে, দুটোর আগেই যদি দা থাকে বা দুটোর আগেই যদি এ থাকে তাহলে দুটো আলাদা ব্যক্তিকে বোঝাবে।
যদি শুধুমাত্র প্রথমটার আগে এই বা দা থাকে তাহলে একজন ব্যক্তিকেই বোঝাবে। যেটা এখানে আছে তাহলে একজন ব্যক্তিকেই বলছে, দুটো ক্যারেক্টার একজনই ব্যক্তি, তাহলে ওয়ার উঠে গিয়ে ভার্স হবে। 33 দাগ হয়ে গেল। এবার যাবো আমরা 36 দাগে। চলো, ক্লাস হয়তো একটু বড় হচ্ছে কিন্তু আমরা একদিনে 50টা ইয়ার করছি, এটাই ইম্পর্টেন্ট বিষয় গেল। এবার দেখো যে নিয়মটা একটু আগে বললাম, হর্স অ্যান্ড ক্যারেজ, দেখো অ্যান্ড দিয়ে দুটো নাউন যুক্ত হয়েছে, কিন্তু দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হয়ে একটাই সেন্স প্রকাশ করছে। হর্স অ্যান্ড ক্যারেজ, ঘোড়া এবং গাড়ি, ঘোড়া এবং গাড়ি নিয়েই কিন্তু ঘোড়ার গাড়িটা হচ্ছে, সিঙ্গুলার সেন্স, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে এখানে আর হবে না, ইজ হবে। হর্স অ্যান্ড ক্যারেজ ইজ ওয়েটিং দেয়ার ফর দ্য কাপল, কাপলের জন্য সেখানে দাঁড়িয়ে আছে ঘোড়ার গাড়িটা, তাহলে সিঙ্গুলার সেন্স, তাহলে ইজ। পরেরটাতেও দেখো 35 দাগে সেম মিরর, রাইস অ্যান্ড ফিশ, মাছ এবং ফিশ, রাইস ভাত এবং মাছ আর মাই ফেভারিট ডিশ, তাহলে দেখো ডিশ, ভাত আর মাছ দুটো নিয়েই কিন্তু একটা থালায় রেখে একটাই ডিশ তৈরি করতে, সিঙ্গুলার সেন্স, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার হবে, আর হবে না, ইজ হবে। রাইস অ্যান্ড ফিশ ইজ মাই ফেভারিট ডিশ। এবার যাবো 36 দাগ, কি বলছে দেখো, বলছে হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট ম্যান, একটু আগেই বললাম ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, ফিউ অফ দ্য, এদের পরের নামটা প্লুরাল হবে কিন্তু এখানে নেই, ম্যান রয়েছে, মেন হবে। হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট মেন, হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট মেন ইফ নট দ্য টলেস্ট ম্যান ইন দ্য সিটি, যদি সে শহরের সব থেকে টলেস্ট না হয়ে থাকে তাহলে টলেস্টদের মধ্যে একজন, লম্বাদের মধ্যে একজন, সব থেকে লম্বাদের মধ্যে একজন গেল। নেক্সট, তাহলে এখানে মেন হবে। এবার দেখো 37 দা কি বলছে, হি মেড আ ব্লান্ডার, সে বিরাট বড় একটা ভুল করেছিল, অ্যান্ড ওর্স দ্যান দ্যাট, তাহলে ওর্স ওয়ার্ডটা যেমন গুডের কম্পারেটিভ ফর্ম বেটার, সুপারলেটিভ ফর্ম বেস্ট, সেরকম ব্যাড ওয়ার্ড আছে, ব্যাড হচ্ছে পজিটিভ, তার কম্পারেটিভ হচ্ছে ওর্স, WORS, ব্যাড ওর্স, থার্ড ফর্ম হচ্ছে ওর্সড, WORST। তাহলে বলতে চাইছে কি হি মেড আ ব্লান্ডার, সেটা একটা বড় ভুল করেছিল, অ্যান্ড ওর্স দ্যান দ্যাট, তার থেকেও যদি বেশি কিছু বলতে হয়, এ ক্রাইম, একটা ভুল করেছিল। দেখো কোনো নেগেটিভ কোনো কিছু করা, কোনো ক্রাইম করার ক্ষেত্রে আমরা একটা ওয়ার্ড ইউজ করব, মেড ওয়ার্ড আমরা ইউজ করব না। ক্রাইম বললেই আমরা কমিটেড আ ক্রাইম, কমিট ওয়ার্ডটা ইউজ করব। কোনো ক্রাইম যদি করা বোঝায় অলওয়েজ আমরা কমিট ওয়ার্ডটা ইউজ করব। তাহলে এখানে মেড ওয়ার্ডটাকে যদি আমরা রেখে দিই এবং ক্রাইমের আগে যদি কোনো ভার্ব না দিই, তাহলে আমরা এটা আমাদেরকে বুঝতে হবে যে ক্রাইমের আগেও ওই মেড ভার্বটা আছে, কিন্তু যেটা হয় না, ক্রাইমের আগে অলওয়েজ একটা আলাদা ভার্ব, এই ভার্বটাই, কমিট ভার্বটাই দিতে হবে। কোনো ক্রাইম আমরা কমিট করি, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, বাক্যটা একবার পড়ে নিই, হি মেড আ ব্লান্ডার, সে বিরাট বড় একটা ভুল করেছিল, অ্যান্ড ওর্স দ্যান দ্যাট, তার থেকেও যদি বেশি কিছু বলতে হয়, মেড আ ক্রাইম। মেড কেন করলাম, মেক কেন করলাম না, টেন্সের ব্যালেন্স সেম রাখার জন্য। প্রথমে কিন্তু মেক নেই, মেড আছে, মেড আছে, তাহলে পরে আমরা কমিট করবো না, কমিটেড করবো, আগে হয়তো মেক বললাম আমরা, সরি। তাহলে দ্যাট, ওর্স দ্যান দ্যাট, তার থেকেও বেশি বলতে গেলে কমিটেড এ ক্রাইম, একটা ভুল কমিট করেছিল গেল। এবার যাবো 38 দাগে, তাহলে ক্রাইমের ক্ষেত্রে অলওয়েজ কমিট ওয়ার্ডটা ইউজ করবো। নেক্সট 38 দাগ, দ্য হুইট অন দিস ফার্ম, বলছে এই যে ফার্মের যে ফার্ম, সেই ফার্মে যে হুইটগুলো আছে, গমগুলো আছে, সেই গমগুলো কি হবে, ইজ ফাইনার। তাহলে দেখো বলেছিলাম প্রিপোজিশনের আগে সাবজেক্ট, অনের আগে হুইট আছে, হুইট আনকাউন্টেবল সিঙ্গুলার, হুইট আনকাউন্টেবল সিঙ্গুলার, সেই কারণে দেখো ইজ বসেছে। অন প্রিপোজিশন, আগে সাবজেক্ট, দ্য হুইট, প্রিপোজিশনের আগে একটা সাবজেক্ট হয়, তাহলে দ্য হুইট অন দিস ফার্ম ইজ, তাহলে কোনো ভুল নেই এই পর্যন্ত। ফাইনার আরো বেশি ভালো, কার থেকে, দেন লাস্ট ইয়ার। দেখো আমরা যখন কম্প্যারিজন করবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইয়ার, কিন্তু ধরো যদি আমি বলি যে আমার বাইকটা বা মনে করো আমি বললাম রামের বাইকটা স্যামের বাইকের থেকে ভালো, রামের বাইকটা স্যামের বাইকের থেকে ভালো, সেক্ষেত্রে আমি কি বলবো, রামস বাইক ইজ বেটার দ্যান স্যাম বলবো না, কিন্তু রামস বাইক ইজ বেটার দ্যান স্যাম বললে রামের গাড়িটা, রামের বাইকটা স্যাম যে মানুষ, সেই স্যামের থেকে ভালো, ওটা তো আমি বলতে চাইছি না। আমি বলতে চাইছি রামের গাড়িটা স্যামের গাড়ির থেকে ভালো। যে গাড়ির এইটা বোঝাতে গেলে আমার শুধু স্যাম রাখলে হবে না, স্যামের সঙ্গে হয় একটা অ্যাপোস্ট্রফি এস, তা না হলে দ্যাট অফ, একটার ক্ষেত্রে দ্যাট অফ স্যাম, একের বেশি হলে দোজ অফ স্যাম। যেমন ধরো বলি রামস ডগ ইজ বেটার, রামস ডগ ইজ বেটার, বা রামস বাইক ইজ বেটার দেন স্যামস, স্যাম দি অ্যাপোস্ট্রফি এস, বা দ্যাট অফ স্যাম, একটা বাইক সেই জন্য দ্যাট অফ, একের বেশি অনেকগুলো বাইক হলে দোজ অফ স্যাম, ঠিক আছে। তাহলে হয় ওই নামটার সাথে অ্যাপোস্ট্রফি এস দেবো, নাহলে দ্যাট অফ বা দোজ অফ দেবো। তাহলে এইখানটায় কি বলেছে দেখো, এইখানটায় বলেছে দ্য হুইট অন দিস ফার্ম, এই খামারের যে গমগুলো ছিল, ইজ ফাইনার আরো বেশি ভালো, দেন লাস্ট ইয়ারের থেকে, তো না, বছরের সাথে তো আমি গমের তুলনা করছি না, বছরের সঙ্গে গমের তুলনা হচ্ছে না, ওই বছরের যে ফসলগুলো সেই ফসলের সঙ্গে। তাহলে আমি কি দেবো এখানে, দ্যাট অফ দেবো, যেহেতু আনকাউন্টেবল গম গোনা যায় না, তাহলে কি দেবো, দ্য হুইট অন দিস ফার্ম ইজ ফাইনার দেন দ্যাট অফ দ্য লাস্ট ইয়ার, দ্যাট অফ দ্য লাস্ট ইয়ার, বা দেন
ইট ওয়াজ লাস্ট ইয়ার, দেন দ্যাট অফ দ্য লাস্ট ইয়ার দেবো, বা দেন ইট ওয়াজ লাস্ট ইয়ার, ঠিক আছে। ইট ওয়াজ বাদ দাও, দ্যাট অফ ধরো, দেন দ্যাট অফ দ্য লাস্ট ইয়ার, ভেরি ইম্পর্টেন্ট, বা ইট ওয়াজ দ্য লাস্ট ইয়ার, দুটোই হবে। তাহলে এখানে ভুল আছে লাস্ট ইয়ার, কারণ লাস্ট ইয়ারের সঙ্গে গমের তুলনা হবে না, লাস্ট ইয়ারের গমের সঙ্গে তুলনা বোঝাচ্ছে। গেল 38 দাগ, ভেরি ইম্পর্টেন্ট ইয়ার ছিল কিন্তু এটা, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এবার যাবো আমরা 29 দাগ, কি বলছে দেখবো। 29 দাগ, হ্যাঁ 29 দাগ বলছে এভরি ডে অ্যান্ড এভরি নাইট ব্রিং ইটস ওন প্লেজার্স, বলছে এভরি ডে অ্যান্ড এভরি নাইট ব্রিংস। দেখো আমি একটু আগে বললাম যে এভরি থাকা মানেই হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বাই এস হবে। তাই এভরি ডে অ্যান্ড এভরি নাইট ব্রিং, ব্রিং ওয়ার্ডটা ভার্বের ফার্স্ট ফর্ম, তাই ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস যুক্ত হবে, তাহলে ব্রিংস হবে। এভরি ডে অ্যান্ড এভরি নাইট ব্রিংস ইটস ওন প্লেজার্স ফর এভরি ওয়ান। ক্লিয়ার? এবার যাবো নেক্সট, 39 হয়ে গেল, আজকে আমরা 50 পর্যন্ত করবো। 40 কি বলছে দেখো, 40 কি করবো আমরা, হ্যাঁ 40 কি বলছে দেখবো। বলছে হি মোর দ্যান হিজ প্যারেন্টস, হি মোর দ্যান হিজ প্যারেন্টস আর রেসপন্সিবল ফর হিজ ব্যাড হ্যাবিটস, বলছে তার থেকেও তার মা বাবা, মানে হি মোর দ্যান হিজ প্যারেন্টস, তার বাবা মার থেকে সে অনেক বেশি দায়ী তার বাজে অভ্যেসের জন্য। তাহলে এখানে কিন্তু সাবজেক্ট হি, সাবজেক্ট হচ্ছে হি, বলছে সে মোর দ্যান হিজ প্যারেন্টস, এটা একটু এক্সট্রা যোগ করছে, কিন্তু মেন সাবজেক্ট তোমাকে ধরতে হবে হি কে, হি মোর দ্যান হিজ প্যারেন্টস, তার বাবা মার থেকে সে বেশি দায়ী তার বাজে অভ্যেসের জন্য। তাহলে সাবজেক্ট এখানে হি, হি হচ্ছে সিঙ্গুলার, ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে। তাহলে হি মোর দ্যান হিজ প্যারেন্টস, আর হবে না ইজ হবে, যেহেতু মেন সাবজেক্ট হচ্ছে হি এবং হি হচ্ছে সিঙ্গুলার, তাহলে হি মোর দ্যান হিজ প্যারেন্টস ইজ রেসপন্সিবল। এই প্রসঙ্গে আরেকটু বলে দিই, কি বলবো, যেমন ধরো উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ আর অ্যাজ ওয়েল অ্যাজ। আবার বলি উইথ, অ্যালং উইথ, কমা কমা দিয়ে লিখবে, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ আর অ্যাজ ওয়েল অ্যাজ, এদের আগেরটা সাবজেক্ট হয়, এদের আগেরটা সাবজেক্ট হয়। আর পরেরটা কখন সাবজেক্ট হয়, নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো, আইদার অর আর নাইদার নর, যখন দুটো একসঙ্গে বসে তখন শেষেরটার পরেরটা সাবজেক্ট হবে। আইদার অর, অরের পরেরটা সাবজেক্ট, নাইদার নর, নরের পরেরটা সাবজেক্ট, নট অনলি বাট অলসো, বাট অলসোর পরেরটা সাবজেক্ট হবে। গেল? তাহলে আরেকবার বলে দিই, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, আর হচ্ছে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এদের আগেরটা সাবজেক্ট হবে। আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এদের পরেরটা সাবজেক্ট হয়, মেন সাবজেক্ট। তাহলে এখানে হি মেন সাবজেক্ট বলে 40 দাগে আমরা 8টা তুলে ইউজ করবো। এবার নেক্সট যাবো, হ্যাঁ কি বলছে দেখো 41 দাগ, সেম সেই ইরর, বলছে ব্রেড অ্যান্ড বাটার, রুটি এবং মাখন আর এ রিচ অ্যান্ড নারিশিং ফুড, একটা খুবই ভালো এবং পুষ্টিকর খাবার, ঠিক আছে। তাহলে এখানে দেখো ব্রেড আর বাটার দুটো মিলেই কিন্তু একটা খাবার তৈরি হচ্ছে, তাহলে সিঙ্গুলার সেন্স, দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হচ্ছে, কিন্তু সেন্সটা সিঙ্গুলার বলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে আর হবে না, ইজ হবে, ব্রেড অ্যান্ড বাটার ইজ রিচ অ্যান্ড নারিশিং ফুড। গেল? এবার যাবো 42, 42 কি বলছে দেখো, নট অনলি শি বাট অল হার সিস্টার্স হ্যাভ বিন ম্যারিড সিন্স লং। দেখো একটু আগেই বললাম যে নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, তাই তো। তাহলে নট অনলি বাট অলসোর ক্ষেত্রে কি হবে, বাট অলসোর পরে যেটা থাকবে সেটা সাবজেক্ট হবে। আইদার অরের ক্ষেত্রে অরের পরে যেটা থাকবে সাবজেক্ট হবে, মেন সাবজেক্ট। নাইদার নরের ক্ষেত্রে নরের পরে যেটা থাকবে সেটা সাবজেক্ট হবে, তাহলে এখানে মেন সাবজেক্ট হবে। তাহলে এখানে কি বলছে দেখো, নট অনলি শি, শুধুমাত্র সে না, বাট অলসো হার সিস্টার্স, তাহলে এখানে কিন্তু বাট অলসোর পরে একটা সাবজেক্ট, হিজ সিস্টার্স মেন সাবজেক্ট, আগেরটা আমরা করবো না, শি করবো না সাবজেক্ট, এখানে মেন সাবজেক্ট করবো হচ্ছে হার সিস্টার্স, যেটা একের বেশি। তাহলে হার সিস্টার্স যেহেতু একের বেশি, তাহলে একের বেশি হলে আমরা জানি কি হবে, হ্যাভ হবে, হ্যাজ হবে না, তাহলে হ্যাভটা হবে। তাহলে এখানে 3 দাগে হ্যাজ উঠে গিয়ে হ্যাভ হবে। এবার করবো আমরা 43 দাগ, 43 দাগ কি বলছে দেখো, বলছে দেয়ার আর নাথিং বাট মিজারিজ ইন হার লাইফ, তার জীবনে দুঃখ কষ্ট ছাড়া আর কিচ্ছু নেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইরর, লিখে নাও, নাথিং, এনিথিং, নাথিং, এনিথিং, এভরিথিং, সাম আর অল, সাম, অল, নাথিং, এনিথিং, এভরিথিং, এদের পর অলওয়েজ, অলওয়েজ কনজাংশন হিসেবে দ্যাট বসবে, দ্যাট কখনোই হোয়াট বা হুইচ বসবে না। তাহলে এখানে কি আছে দেখো, বলছে দেয়ার আর নাথিং, দেয়ার আর নাথিং বাট মিজারিজ ইন হার লাইফ। আচ্ছা এখানে সেই নিয়মে নেই, নিয়মটা অবশ্যই লিখে রাখো, কিন্তু এখানে হয়তো সেই নিয়মে, এখানে কম্পাউন্ড সেন্টেন্স আছে, আমরা একটু দেখে নিই। এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভুল আছে, তো যেটা বললাম ওটা একদমই পারফেক্ট। নাথিং, এভরিথিং, এনিথিং,
সাম আর অল, এদের পর যদি কখনো কনজাংশন লাগে তাহলে কনজাংশন হিসাবে কমপ্লেক্স সেন্টেন্সে দ্যাট বসবে, কমপ্লেক্স সেন্টেন্সে। তো এখানে এটা কম্পাউন্ড সেন্টেন্স আছে, তো এখানে ভুলটা অন্য জায়গায়, সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্ট আছে। এখানে বলছে কি দেয়ার আর নাথিং। দেখো নাথিং ওয়ার্ডটা, নাথিং মানে কিন্তু কিছুই না, তাহলে নাথিং ওয়ার্ডটা সিঙ্গুলার ধরতে হবে। নাথিং মানে কিছুই না, সেহেতু নাথিং ওয়ার্ডটাকে আমরা অলওয়েজ সিঙ্গুলার ধরবো। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে। তাহলে দেখো প্রথমে আর আছে, দেয়ার দিয়ে শুরু করলে আমরা জানি দেয়ার দিয়ে শুরু করলে সাবজেক্টটা পরে থাকে। দেয়ার আর 5 schools ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে 4টে স্কুল আছে। তাহলে দেয়ারের পরে আর বসিয়েছি, তার কারণ স্কুল সাবজেক্ট পরে আছে, স্কুলস আগের বেশি 4 schools, সেই জন্য আগে আর। তাহলে দেখো সাবজেক্ট পরে আছে নাথিং, নাথিং সিঙ্গুলার, তাহলে আগের ভার্বটা ইজ হবে, আর হবে না। তাহলে দেয়ার ইজ নাথিং বাট লিজার ইজ, নাথিং ওয়ার্ডটা সিঙ্গুলার বলে আগে আর উঠে গিয়ে ইজ হবে। এবার যা বলছে নেক্সট, বলছে কি দেখো, বলছে আইদার হি অর আই। একটু আগেই বললাম যে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এদের ক্ষেত্রে পরেরটা সাবজেক্ট হয় মেন সাবজেক্ট। তাহলে আইদার হি হয় সে, অর তা না হলে আই। তাহলে এখানে অরের পরে আই আছে, আইটা মেন সাবজেক্ট। তাহলে আয়ের পরে ইজ বসে না অ্যাম বসে, আয়ের পরে অবভিয়াসলি অ্যাম বসে, তাহলে অ্যাম হবে ইজ উঠে গিয়ে। তাহলে আইদার হি অর আই অ্যাম রেসপন্সিবল ফর দ্য লস, হয় সে তা না হলে আমি এই ক্ষতির জন্য দায়ী। এবার যাব নেক্সট, ক্লাসটা প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। হ্যাঁ 50 দাগ পর্যন্ত করবো। 45 দাগ কি বলছে একটু দেখো। 45 দাগ বলছে মাইসেলফ অ্যান্ড গণেশ, মাইসেলফ অ্যান্ড গণেশ। দেখো প্রথম কথা, মাইসেলফ কোনো বাক্যে সাবজেক্ট হতে পারে না, কোনো বাক্যের সাবজেক্ট মাইসেলফ হয় না। মাইসেলফ হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন, বা এটাকে আমরা এমফ্যাটিক প্রোনাউন বলতে পারি, রিফ্লেক্সিভ প্রোনাউনও বলতে পারি, বা ইন্টেন্সিভ প্রোনাউনও বলতে পারি। ঠিক আছে, ইন্টেন্সিভ আর এমফ্যাটিক সেম সেম জিনিস, আর রিফ্লেক্সিভ আর একটা জিনিস। মানে এই যে মাইসেলফ, হিমসেলফ, দেমসেলভস, হারসেলফ, ইয়োরসেলফ, ঠিক আছে, এইগুলোকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বা ইন্টেন্সিভ বা এমফ্যাটিক প্রোনাউন বলতে পারি। এটাকে যখন প্রোনাউন নিয়ে আলোচনা করবো ডিটেলসে বলবো। তো দেখো, তো এটুকু মনে রাখো যে মাইসেলফ কখনো বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারে না। তাহলে মাইসেলফ মানে এখানে নিজেকে বলছে, মানে আই ধরবো। এবার ভেরি ইম্পর্টেন্ট জিনিস, মাইসেলফটাকে তুলে দিয়ে আই করলেও কিন্তু আমাদের ইয়র কারেক্ট হবে না। ব্যাপারটা আমাদের বুঝতে হবে, যখন যে প্রোনাউন বা সাবজেক্টের যে সিকোয়েন্স বা প্রোনাউনের সিকোয়েন্স যেটা, সেটা আমাদের কি, ধরো কোনো বাক্যে সেকেন্ড পার্সন আছে, সেকেন্ড পার্সন কোনগুলো, ইউ, তুমি, তোমরা, মানে শুধু ইউ, আর ফার্স্ট পার্সন হচ্ছে আই বা উই। তো সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন আর থার্ড পার্সন, কোনো বাক্যে যদি এরকম সিকোয়েন্স থাকে, 2 বা 3টে পরপর সাবজেক্ট থাকে, কোনো বাক্যে যদি 2 বা 3টে সাবজেক্ট থাকে এবং সেগুলো মিলিয়ে মিশিয়ে ফার্স্ট পার্সনও আছে, সেকেন্ড পার্সনও আছে, থার্ড পার্সনও আছে, সেই ক্ষেত্রে আমাদের যে সিকোয়েন্সটা হবে, আমরা পরপর তো 1 2 3 বসিয়ে দিলে হবে না, একটা সিকোয়েন্স আছে 2 3 1। প্রথমে আমরা সেকেন্ড পার্সন বসাবো মানে ইউ, তারপরে আমরা থার্ড পার্সন বসাবো রাম, শ্যাম, যদু, মধু, হি, সি, দে, ঠিক আছে, তারপরে ফার্স্ট পার্সন আই বা উই। তাহলে প্রথমে সেকেন্ড পার্সন 2, তারপরে থার্ড পার্সন 3, ফার্স্ট পার্সন 1, মানে 2 3 1 হলো। তাহলে মাল্টিপল প্রোনাউন বা মাল্টিপল সাবজেক্টের ক্ষেত্রে সিকোয়েন্স হবে 2 3 1, 231 গেল, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন। তাহলে এখানে দেখো 3টে নেই, এখানে 2টো আছে, কিন্তু সিকোয়েন্স আমাদের সেম থাকবে। তাহলে আগে থার্ড পার্সন, সেকেন্ড পার্সন নেই, বাদ দেবো, তারপরে কি হবে, থার্ড পার্সন। তাহলে গণেশ থার্ড পার্সন অ্যান্ড মাইসেলফ উঠে গিয়ে আই, গণেশ অ্যান্ড আই হবে। তাহলে গেল 45 দাগের উত্তর হবে গণেশ অ্যান্ড আই একই ভুল। উইল টেক কেয়ার অফ দ্য ফাংশন অন সানডে, রবিবারে যে ফাংশনটা হবে সেই ফাংশনে গণেশ অ্যান্ড আই উইল টেক কেয়ার, আমরা সব দায়িত্ব নিয়ে নেবো, সব ঠিকঠাক বুঝে নেব। গেল। এবার 46 দাগ কি বলছে দেখো, 46 দাগ আজকে আমরা 50 দাগ পর্যন্ত করব। হ্যাঁ 46 দাগ কি বলছে, দ্য এসপি হ্যাজ ডিক্লেয়ার্ড দ্যাট, বলছে যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কি বলেছিল, হ্যাজ ডিক্লেয়ার্ড ঘোষণা করেছে দ্যাট যে দোজ, ওই সমস্ত ব্যক্তিরা হু আর ফাউন্ড গিলটি, যাদেরকে দোষী হিসাবে পাওয়া যাবে, দে উইল বি টেকেন টু টাস্ক। টেক টু টাস্ক, টেক সামবডি টু টাস্ক, টেক সামবডি টু টাস্ক, ভেরি ইম্পর্টেন্ট একটা ইডিয়াম। টেক সামবডি টু টাস্ক মানে হচ্ছে, মনে করো কাউকে বকা দেওয়া, রিপ্রিমেন্ড, রিবিউক, স্কল্ড সিনোনিম। তাহলে টেক টু টাস্ক হচ্ছে ইডিয়াম, যার মানে হচ্ছে বকা দেওয়া, রিবিউক করা, কাউকে স্কল্ড করা, কাউকে রিপ্রিমেন্ড করা। রিপ্রিমেন্ড মানে বকা দেওয়া, পেয়ে গেলাম। এবার ব্যাপারটা এইভাবে মনে রাখবে, টেক টু টাস্ক কিভাবে আমরা ইডিয়াম, প্রত্যেকটা দেখো ইডিয়াম কিন্তু হুবহু জলের মতন গড়গড় করে পড়ে গেলে মনে থাকবে না। ইডিয়াম ওয়ান ওয়ার্ড, সবগুলো কি মানের সঙ্গে এবং একটা বিশেষ করে ইডিয়াম একটা স্টোরি দিয়ে রিলেট করে মনে রাখতে হয়, তাহলে মিনিংটা মনে থাকে। টেক টু টাস্ককে তোমরা এইভাবে মনে রাখবে, ধরো ছেলেকে, বাবা যখন অফিসে যায় সকালবেলা কাজে, তখন ছেলেকে বলে গেছিল তোকে কিন্তু আমি এই কাজ দিয়ে গেলাম, এই পড়াগুলো দিয়ে গেলাম, করবি। ছেলে কি করেছে, বাবা অফিস যাওয়ার সাথে সাথে ফোন নিয়ে বসে গেম খেলতে শুরু করেছে। বাবা বাড়ি এসে থাকে কোনো হোম টাস্ক, কোনো বাড়ির কাছে করেনি। বাবা তখন কান ধরে রাত 10টার সময় ছেলেকে টাস্ক মানে কাজ করতে পাঠাচ্ছে, মানে নিশ্চয়ই
আদর করে বলবে না, বকা দেবে। তাহলে টেক সামওয়ান ছেলেকে নিল টু টাস্ক, কাজে বসালো মানে বকা দিল। তাহলে টেক সামওয়ান টু টাস্ক মানে হচ্ছে বকা দেওয়া গেল। তাহলে এখানে আমাদের ভুলটা ধরবো আমরা, দ্য এসপি হ্যাজ ডিক্লেয়ার দ্যাট দোজ হু আর ফাউন্ড গিলটি, যারা দোষী সাব্যস্ত হবে। এবার দেখো একটা বাক্যে তো সিম্পল সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট একবারই থাকবে, মানে সিম্পল সেন্টেন্স নয়, এটা কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু দেখো আমাদের সাবজেক্ট একবার দিয়ে দিয়েছি, আমরা দুবার করে সেম সাবজেক্ট দেওয়ার দরকার নেই। দ্য এসপি হ্যাজ ডিক্লেয়ার্ড, এসপি ঘোষণা করেছে দ্যাট যে দোজ, সাবজেক্ট বসালাম দোজ, সেই সমস্ত ব্যক্তিরা, হু যারা, তাহলে হু দোজ সেম জিনিসকে বোঝালাম, সাবজেক্ট কিন্তু দিয়ে দিয়েছি, পরে আর সাবজেক্ট লাগবে না, পরে ভার্ব লাগবে। দোষ সেই সমস্ত ব্যক্তিরা, হু আর ফাউন্ড গিলটি, যারা দোষী সাব্যস্ত হবে। দিয়ে আবার কেন দেবো, হু আর দোষ তো প্রথমে আছেই, পরে ভার্ব থেকে হবে উইল বি টেকেন টু টাস্ক। তাহলে দোজ হু আর ফাউন্ড গিলটি উইল বি টেকেন টু টাস্ক, দেটা হবে না, দেটা এক্সট্রা ওখানে বসে আছে, তাহলে বসবে না, সুপারফ্লুয়াস, ওটা অতিরিক্ত। নেক্সট যাবো, নেক্সট কি বলছে দেখো 47 বলছে ইনস্পাইট অফ এ থরোলি সার্চ। দেখো থরোলি, ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, আর আচ্ছা আগে বাকের মিনিংটা পড়ে নি। বলছে ইনস্পাইট অফ এ থরোলি সার্চ, একটা পুঙ্খানুপুঙ্খ খোঁজের পরেও দ্য ট্যাক্স অথরিটি সরকার কি করেছে, ট্যাক্স নেওয়ার দায়িত্বে যে সরকার থাকে, দায়িত্ববান লোকজন, তারা কি করেছে, কুড নট ফাইন্ড মাই ডকুমেন্টস, আমার কোনো ডকুমেন্টস খুঁজে কোনো ডকুমেন্টসই খুঁজে পায়নি, আমার না কোনো ডকুমেন্টস খুঁজে পায়নি ট্যাক্স অথরিটি, ঠিক আছে, পুঙ্খানুপুঙ্খভাবে খোঁজার পরেও, সত্ত্বেও। তাহলে ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, আর দেখো থরোলি, এলওয়াই থাকা মানে কি হবে, একটা অ্যাডভার্ব, এবং এলওয়াই অ্যাডভার্ব যুক্ত শব্দ, আমরা অ্যাডভার্ব যুক্ত শব্দ ভার্বকে মডিফাই করবে। তাহলে এখানে কিন্তু সার্চকে মডিফাই করছে, এই বাক্যে কিন্তু সার্চ ওয়ার্ডটা ভার্ব নয়, ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে ফাইন্ড। বলছে ইনস্পাইট অফ এ প্রিপোজিশনের পরে, 1 নম্বর পয়েন্ট, যে কোনো প্রিপোজিশনের পরে আমাদের নাউন বসাতে হয়, যে কোনো প্রিপোজিশনের পরে আমাদের নাউন বসাতে হয়, যে কোনো প্রিপোজিশনের পরে। দেখো অফের পরে একটা নাউন বসবে। 2 নম্বর পয়েন্ট দেখো, ভার্ব হচ্ছে সাবজেক্টের পরে বসবে। ইনস্পাইট অফ এ থরোলি সার্চ যেটা আছে আমি ওটাই বলছি। দ্য ট্যাক্স অথরিটিস, এখানে সাবজেক্টের পরে ভার্ব বসে, দ্য ট্যাক্স অথরিটিস কুড নট, পায়নি, ফাইন্ড খুঁজে পায়নি। তাহলে ফাইন্ড এখানে মেন ভার্ব, কুড হচ্ছে মোডাল ভার্ব। তাহলে আগে যেটা আছে ওটা ভার্ব নয়, ভার্ব তো সাবজেক্টের পরেই আছে, ঠিকই আছে। তাহলে ওখানে সার্চ ওয়ার্ডটাকে আমরা ভার্ব হিসেবে ইউজ করিনি, নাউন হিসেবে ইউজ করেছে, থরো সার্চ হবে, ইনস্পাইট অফ এ থরো সার্চ, পুঙ্খানুপুঙ্খ সার্চ, এলওয়াই বসবে না, যেহেতু এখানে এটা ভার্ব নয়, ঠিক আছে, সার্চটা ভার্ব নয়, তাহলে থরোলিটাও অ্যাডভার্ব হবে না। তাহলে ইনস্পাইট অফ আ থরো সার্চ অ্যাডজেক্টিভ হবে, তাহলে এক দাগে ভুল আছে, ইনস্পাইট অফ এ থরো সার্চ হবে। এবার 48 দাগ সেম ইরর, একটু আগে আমরা করলাম। তাহলে একটু আগে বলেছি যে প্রথমের দিকে আমরা বলেছিলাম যে হার্ডলি, স্কিয়ার্সলি, নো সুনার, লিটল, ঠিক আছে, এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে, সেলডম, এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে বাক্য শুরু করলে, এই সমস্ত ওয়ার্ডগুলোর ফলে আগে আমাদের টেন্স অনুযায়ী একটা হেল্পিং ভার্ব বসবে, তারপর সাবজেক্ট বসবে। তাহলে এখানে কি আছে দেখো, বলছে হার্ডলি অ্যাজ আই স্টেপড আউট অফ মাই হাউস। আরেকটা জিনিস বলে দিই, হার্ডলি আর স্কেয়ার্সলি দিয়ে বাক্য শুরু করলে বাক্যের মাঝখানে হোয়েন বসে, আর নো সুনার দিয়ে বাক্য শুরু করলে বাক্যের মাঝখানে দেন বসে, THAN, দেন। তাহলে হার্ডলি দিয়ে শুরু হয়েছে মানে দেখো বাক্যের মাঝখানে হোয়েন আছে, হার্ডলি অ্যাজ আই স্টেপড আউট অফ মাই হাউস, হোয়েন আছে, তাহলে হোয়েন ঠিকই আছে। এবার যে নিয়মটা বলেছিলাম, হার্ডলি, স্কেয়ার্সলি দিয়ে বাক্য শুরু করলে এদের পরে হেল্পিং ভার্ব বসে, তাহলে টেন্স অনুযায়ী। তাহলে এখানে দেখো হার্ডলি অ্যাজ আই স্টেপ হচ্ছে মেন ভার্ব, ইডি আছে, তাহলে কোনো ভার্ব একা বসেছে এবং সেই ভার্বের সঙ্গে ইডি আছে, তার মানে সেটা সেকেন্ড ফর্মে আছে, সেকেন্ড ফর্ম। অনেকের মনে প্রশ্ন হতে পারে থার্ড ফর্ম নয় কেন? থার্ড ফর্ম এই কারণেই নয়, থার্ড ফর্ম একা একা বসে না, আগে একটা হেল্পিং ভার্ব লাগে, তাহলে একটাই ভার্ব ইডি আছে মানে সেটা সেকেন্ড ফর্ম গেল। সেকেন্ড ফর্ম মানেই হচ্ছে, আমাদেরকে বলেছিলাম সেকেন্ড ফর্ম মানেই প্রশ্ন করতে গেলে আমাদের যে হেল্পিং ভার্ব লাগে ঠিক সেই হেল্পিং ভার্বটা আগে আনতে হবে। সেকেন্ড ফর্ম হলে প্রশ্ন করতে গেলে আমাদের ডিড লাগে, ফার্স্ট ফর্ম হলে ডু বা ডাজ লাগে। সেকেন্ড ফর্ম বলে আমরা ডিড আনবো, তাহলে কি করবো, হার্ডলি ডিড আই স্টেপের সঙ্গে কিন্তু আর ইডি দেবো না, ওই ইডির পাস্ট ফর্মটা ডিডের মধ্যে চলে গেছে, সেই কারণে স্টেপ রাখবো, স্টেপড করবো না। তাহলে কি হবে, হার্ডলি ডিড অ্যাজ তুলে দেবো, হার্ডলি ডিড আই স্টেপ আউট অফ মাই হাউস when I saw some policemen coming, যেই না আমি আমার বাড়ির থেকে বেরিয়েছিলাম আমি দেখেছিলাম কিছু পুলিশ আমার বাড়ির দিকে আসছে, কিছু পুলিশকে আসতে দেখেছিলাম। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম দেখো, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে, এইভাবে সহজে যে কোনো জিনিস সহজে ইজিলি মনে রাখতে হবে। ডু, ডাজ, ডিড এদের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে অলওয়েজ, যে কোনো মোডাল ভার্বের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, ক্যান, কুড, শ্যাল, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, অট টু, সবার পরে ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে মোডাল ভার্ব যেগুলো বললাম লাস্টে মোডাল ভার্ব, আর ডু, ডাজ, ডিড এদের পরেও ভার্বের ফার্স্ট ফর্ম বসবে গেল।
তাহলে 48 হয়ে গেল। এবার হচ্ছে 49, স্বাতি হ্যাজ সাচ আ ফাইন মেমোরি দ্যাট শি ক্যান রিকলেক্ট এনিথিং হোয়াট হ্যাপেন্ড মেনি ইয়ার্স এগো। বলছে স্বাতি এতটাই ভালো মেমোরি, এতটাই স্মৃতিশক্তি ভালো, দ্যাট যে শি ক্যান রিকলেক্ট, সে অনুসরণ করতে পারে বা মনে করতে পারে এনিথিং, যে কোনো কিছু, হোয়াট হ্যাপেন্ড, যা ঘটেছিল মেনি ইয়ার্স এগো, অনেক বছর আগে। প্রথমে দেখো টেন্সের ব্যালেন্স দেখে নিই। স্বাতি সিঙ্গুলার, হ্যাজ রয়েছে, ঠিকই আছে। পরে দেখো শি ক্যান রিকলেক্ট, ক্যান প্রেজেন্ট টেন্স, হ্যাজ প্রেজেন্ট টেন্স, টেন্সের ব্যালেন্স পুরোপুরি বাক্যে ঠিক আছে। এবার দেখো একটু আগে আমি একটা নিয়ম বললাম, বলতে বলতে আর কি বলেছিলাম, সেটা ওই সেন্টেন্সে ছিল না। বলেছিলাম কি এনিথিং, নাথিং, এভরিথিং, এনিথিং, নাথিং, এভরিথিং, সাম আর অল, এদের পর কনজাংশন হিসেবে কমপ্লেক্স সেন্টেন্সে দ্যাট বসবে। এনিথিং, নাথিং, সাম, অল, এভরিথিং, এদের পর কমপ্লেক্স সেন্টেন্সে কনজাংশন হিসেবে দ্যাট বসবে, হোয়াট বা হুইচ বসবে না। তাহলে এখানে দেখো স্বাতি হ্যাজ সাচ আ ফাইন মেমোরি দ্যাট শি ক্যান রিকলেক্ট এনিথিং, দ্যাট হবে এনিথিং দ্যাট, হোয়াট বললাম না, হবে না। তাহলে এনিথিং, নাথিং, সাম, অল, এভরিথিং, এদের পর কনজাংশন হিসেবে দ্যাট বসবে, হোয়াট বসবে না। তাহলে দ্যাট শি ক্যান রিকলেক্ট এনিথিং দ্যাট হ্যাপেন্ড মেনি ইয়ার্স এগো, হোয়াট তুলে দিয়ে এখানে দ্যাট করবো, ভেরি ইম্পর্টেন্ট। এবার 50 দাগ, আজকে লাস্ট এক্সাম্পল কি বলেছে দেখো। বলছে ইফ আই নিউ ইট, যদি আমি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইরর, ইফ আই নিউ ইট, যদি আমি এটা জানতাম, আই উড হ্যাভ মেড হিজ স্টে কমফোর্টেবল, আমি তার যে থাকাটাকে আমি আরো কমফোর্টেবল করতাম, আরামদায়ক করতাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইরর, সবাই লিখে নেবে। কোনো একটা বাক্য, সেই বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স, কোনো একটা বাক্যে যদি ইফ এর পরের অংশে হ্যাড ভি3 থাকে, কোনো একটা বাক্যে যদি ইফ এর পরে বা ইফ এর সাথে হ্যাড ভি3 থাকে, তাহলে বাক্যের অন্য অংশে উড হ্যাভ, কুড হ্যাভ বসবে। কোনো একটা বাক্যে যদি ইফ এর সাথে হ্যাড ভি3 থাকে, তাহলে বাক্যের অন্য অংশে উড হ্যাভ, কুড হ্যাভ বসবে। ঠিক অন্যরকম ভাবেও মনে করতে পারো, দেখা গেলো কোনো সময় হ্যাড ভি3 দিল, উড হ্যাভ, কুড হ্যাভ দিল না, কোনো সময় উড হ্যাভ, কুড হ্যাভ দিল, ইফ এর সাথে অংশে হ্যাড ভি3 দিল না। তোমরা অল্টারনেট করলে ব্যাপারটা মনে রাখবে। তাহলে ইফ এর সাথে হ্যাড ভি3 থাকলে বাক্যের অন্য অংশে উড হ্যাভ বা কুড হ্যাভ বসবে। তাহলে উড হ্যাভ, কুড হ্যাভ থাকলে এদিকে দেখবো হ্যাড ভি3 আছে কিনা, এখানে প্রথমে ইফের সাথে হ্যাড ভি3 থাকলে অন্য অংশে দেখবো উড হ্যাভ, কুড হ্যাভ আছে কিনা। ঠিক আছে, তাহলে দেখো পরের অংশে উড হ্যাভ, কুড হ্যাভ আছে। ইফ আই নিউ ইট, যদি আমি জানতাম, আই উড হ্যাভ মেড, তাহলে উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম আছে, কিন্তু ইফের সাথে অংশে কি হ্যাড ভি3 আছে সেটা আমাদেরকে দেখতে হবে। ইফের সাথে অংশে হ্যাড ভি3 নেই। তাহলে ইফ আই হ্যাড, আর নিউ এর থার্ড ফর্ম নোন, ইফ আই হ্যাড নোন ইট, তাহলে হবে ইফ আই হ্যাড নোন ইট আই উড হ্যাভ মেড হিজ স্টে কমফোর্টেবল, তার থাকাটাকে আমি আরামদায়ক করতে পারতাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়ম। শেষ করার আগে প্রচুর পড়তে হবে, খুব পড়তে হবে। চলো আজকের ক্লাসটা এই পর্যন্ত।